এই ভিডিওতে আমরা চলতরিৎ চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে সেগুলোকে একবার রিভিউ করে নিব। চলতরিতের প্রথমেই আমাদের যে সূত্রটা আসে সেটা হলো কারেন্টের সংজ্ঞা নিয়ে। কারেন্টের সংজ্ঞা নিয়ে আমরা জানি যে কারেন্ট আই এটা মানে হলো অতিবাহিত চার্জ ডিভাইডেড বাই সময়। একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকে আমরা কি বলতাম? কারেন্ট বলতাম। এখন যদি সময়ের সাথে প্রবাহিত চার্জের পরিমাণ কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ বিভিন্ন সময়ে চার্জের প্রবাহের হারটা বিভিন্ন রকম হয়, তখন আমাদের অন্য একটা ফর্মুলা ইউজ করতে হয়। তখন আমরা ছোট্ট একটা সময় নিই, যে সময় জুড়ে প্রবাহিত চার্জের পরিমাণ হলো ডিকিউ এবং সেই সময়টা হলো ডিটি। তো তড়িতের জন্য আমাদের ফর্মুলা থাকে এটা, এবং এখান থেকে আমরা চাইলে চার্জের পরিমাণ কত সেটা বের করে নিতে পারি। সেটা বের করার জন্য আমরা যেটা করি সেটা হলো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই। আমরা এই পার্টটা আর এই পার্টটাকে দেখি। তাহলে রিঅ্যারেঞ্জ করলে এখান থেকে ডিকিউ সমান সমান আমরা লিখতে পারবো আই ডিটি। তো পরবর্তী লাইনে আমরা যদি ইন্টিগ্রেট করে দেই তাহলেই কিন্তু আমাদের প্রবাহিত চার্জের পরিমাণ চলে আসবে। এখানে লিমিট বসবে টি1 থেকে টি2। তো ইউজুয়ালি আমাদের প্রশ্নের ভেতরে এই যে কারেন্টটা আছে, এই কারেন্টকে টাইমের একটা ফাংশন আকারে দেওয়া থাকে। ঠিক আছে, কারেন্টকে দেওয়া থাকবে টাইমের ফাংশন আকারে। তো সেটা আমরা এখানে বসিয়ে নিব, বসিয়ে তারপরে ইন্টিগ্রেট করে টোটাল চার্জের পরিমাণটা বের করে নিতে পারবো। সো এটা হলো আমাদের কারেন্ট নির্ণয়ের জন্য যে ইকুয়েশনটা সেটা। এরপরে এই কারেন্ট নিয়ে আমাদের আরো একটা ইকুয়েশন আছে, সেটা হলো I ইকুয়ালস টু NAVE। NAVE, অনেক সময় আমরা এখানে ছোট্ট হাতের একটা ডি ইউজ করি, এটা বোঝাতে যে আমাদের এই ভিডিটা হলো ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ। এখানের ই যেটা আছে সেটা হলো আমাদের ইলেকট্রনের চার্জ, যেটা হলো 1.6 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ অবশ্যই কি নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে আমরা শুধুমাত্র ভ্যালুটা নিব, নেগেটিভ নেওয়ার প্রয়োজন নেই। এখানে যে এনটা আছে, এই এনটা হলো আমরা যে পরিবাহীটা নিয়ে কাজ করছি সেই পরিবাহীর প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। তো এটা আমরা কিভাবে বের করতে পারি সেটার জন্য একটা ফর্মুলা আমাদের জানা আছে। আমরা জানি যে মোল সংখ্যা এটা মানে হলো অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। এইটা ইকুয়ালস টু আবার বলা যায় ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তো ইউজুয়ালি আমাদের ভর দেওয়া থাকে, সেখান থেকে আমাদের অণুর সংখ্যা বের করে নিতে হয়। তো এখান থেকে আমরা যদি এম ভরে কয়টা অণু আছে সেটা বের করতে চাই, সেটা আসবে কত? এন ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এম এ ইন্টু এন এ। এখানে আসলে এম এ বলার প্রয়োজন নেই, জাস্ট এম বললেই হয়, কারণ পারমাণবিক ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করে থাকি। তো এটা দিয়ে আমরা কি পেলাম? এটা দিয়ে আমরা পেলাম এম ভরের ভিতর টোটাল কতটুকু অণু আছে। ওকে, তাহলে এম ভরের ভিতর অণু আছে কয়টা? এনটা। এখন আমাকে যদি বলে দেওয়া থাকে যে তারের আয়তনটা হলো আমাদের ভি, অর্থাৎ এই যে এম ভর আছে, এম ভরের আয়তন কত হলো? এম ভরের আয়তন হলো ভি। তাহলে ভি আয়তনে এতটুকু অণু আছে, তাহলে একক আয়তনে অণুর সংখ্যা হবে এই যে অণুর সংখ্যা, টোটাল অণুর সংখ্যা ডিভাইডেড বাই আয়তনটা। তখন আমাদের ফর্মুলাটা চলে আসবে এইরকম, এম ডিভাইডেড বাই এম ভি ইন্টু এন এ। তো এটাকে আমরা সরাসরি ফর্মুলা আকারে মনে রাখি না, তবে অঙ্কের ভিতরে মাঝে মাঝে আমাদের এটা প্রয়োজন হয়। তো এখন যদি আমাদের এখানে বলে দেয় যে আমাদের সাবস্টেন্সটা হলো কপার 2+, অর্থাৎ প্রতিটা কপার থেকে 2টা করে ইলেকট্রন আসবে, তখন এই এন দ্বারা আমরা কি পাচ্ছি? প্রতি একক আয়তনে কপার আছে কয়টা, আর প্রতিটা কপার থেকে ইলেকট্রন আসবে কয়টা করে? 2টা করে। তখন আমাদের এখানে একটা 2 দ্বারা গুণ করে দিতে হবে। তো এভাবে আমাদের মাঝে মাঝে বিভিন্ন অঙ্কে এন এর ভ্যালুটা বের করে নিতে হয়। তো এই জিনিসটা একবার আমরা এক্সপ্লেন করে রাখলাম এখানে। আর এখানে আরেকটা টার্ম বাকি থাকে, সেটা হলো আমাদের এই যে এ টার্মটা। এই এটা হলো আমরা যে তারটা নিয়ে কাজ করছি সেটার অবশ্যই একটা কি থাকবে? ক্রস সেকশন থাকবে। ওকে, সো এই যে তারটা আছে সেটার এই যে ক্রস সেকশনটা, এই ক্রস সেকশনের যে এরিয়া, সেই এরিয়াটাই হলো আমাদের এ। অবশ্যই মনে রাখতে হবে এখানে ক্রস সেকশনটা কিন্তু কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে তার লম্ব বরাবর হবে। অর্থাৎ আমাদের এই কেসে কারেন্টটা হয় এদিকে প্রবাহিত হচ্ছে, অথবা কারেন্টটা এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে। তো আমরা এখানে একটা ডিরেকশন দেখিয়ে রাখি, সেটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট হবে। সো এটা ছিল আমাদের কারেন্টের আরেকটা ফর্মুলা। ওকে, সো এবার ওহমসের সূত্র দিয়ে আমাদের কারেন্টের আরো বেশ কিছু ফর্মুলা আছে। প্রথম ফর্মুলাটা কি সেটা একটু দেখি। তো প্রথম ফর্মুলাটা আমাদের সবার পরিচিত, সেটা হলো ওহমসের সূত্র, V is equals to I R। এখন এখানে যে R আছে সেটার যে রেসিপ্রোকাল রাশি সেটার একটা নাম আছে। ওকে, তো রোধের রেসিপ্রোকাল যে রাশিটা সেটাকে আমরা বলি পরিবাহিতা। সেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। সো এখানে আমরা লিখতে পারবো 1/G।
সো এটা আরেকটা ফর্মুলা থাকে আমাদের। এবারে আমরা এই যে ২ টা টার্ম নিয়ে কাজ করলাম, যেটা হলো রোধ আর এই যে জি, এই ২ টা নিয়ে আমাদের আরো কিছু ফর্মুলা আছে। সো রোধের জন্য আমাদের যে ফর্মুলা সেটা হলো R equals to rho L divided by A। এখানে L টা হলো আমরা যে তারটা নিচ্ছি সেটার দৈর্ঘ্য। অর্থাৎ আমরা যদি এইখানে এমন একটা তার নেই, ওকে, সো এটা যদি আমাদের তার হয়, সে তারের এই যে দৈর্ঘ্যটা সেটা হলো আমাদের L। তারপরে আমরা ধরে নিলাম যে আমাদের এখানে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এইভাবে লম্ব বরাবর। তো যেই দিক বরাবর কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার লম্ব বরাবর আমাদের যে এরিয়াটা আছে, ক্রস সেকশন এরিয়া, সেই এরিয়াটা হলো আমাদের A এর ভ্যালু। অবশ্যই মনে রাখবো এখানের এটা অবশ্যই কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে তার লম্ব বরাবর হতে হবে এবং দৈর্ঘ্যটাও হবে কারেন্ট যেদিক বরাবর প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবরের দৈর্ঘ্য। এবং রোধ যে জিনিসটা আছে সেটাকে আমরা বলি তারের আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধটা ডিপেন্ড করে আমাদের তারের উপাদানের উপর, অর্থাৎ তারটা কোন জিনিস দ্বারা তৈরি সেটার উপরে। ওকে, সো এটা ছিল আমাদের রোধ এবং রোধের ঠিক রেসিপ্রোকাল যে রাশিটা আছে সেটাকে আমরা কি বলতাম, সেটাকে আমরা বলেছিলাম পরিবাহিতা। সো পরিবাহিতার যে ইকুয়েশনটা আসবে সেটা হলো জি, এটা ইকুয়ালস টু হবে 1/r, আর 1/r মানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি সেটা হবে a ডিভাইডেড বাই রো এল। আশা করি এই জিনিসটা আমাদের মনে থাকবে। এবার আমাদের যে আপেক্ষিক রোধ, ওকে, তো এখানে আমরা যে আপেক্ষিক রোধটা দেখলাম, এই রোধের যে বিপরীত রাশিটা থাকে সেটাকে আমরা বলি পরিবাহকত্ব। তো সেটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা ইকুয়ালস টু আসে 1/রো। তো এখানে যে রাশিগুলো দেখলাম আমরা একবার সেগুলোর ইউনিটগুলোকে লিখে রাখি। তো প্রথমত আমরা এখানে কি দেখি, আমরা এখানে দেখতে পাই রোধ। সেই রোধের ইউনিট আমরা সবাই জানি এটা হলো আমাদের ওহম। এরপরে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক রোধ রো, সেটার ইউনিট হলো ওহম মিটার। এরপরে আপেক্ষিক রোধের বিপরীত বিপরীত রাশি যেটা হলো আমাদের পরিবাহিতা, সেই পরিবাহিতার যে যে ইউনিট সেটা হলো আমাদের সিমেন্স, বা এটাকে অনেক সময় আমরা ওহম ইনভার্সও বলে থাকি। আর আমাদের রোধের যে বিপরীত রাশি সেটা হলো আমাদের সিগমা, সেটার ইউনিটটা হবে এই জিনিসটার ইনভার্স, দ্যাট ইজ ওহম মিটার ইনভার্স, অথবা ওহম ইনভার্সকে আমরা লিখতে পারি সিমেন্স, আর এখানে থাকে মিটার ইনভার্স। তো এগুলো হলো আমাদের কি এই জিনিসগুলোর ইউনিট। তাহলে ৪টা জিনিস, একটা হলো রোধ, রোধের বিপরীত রাশি পরিবাহিতা, এরপরে আপেক্ষিক রোধ এবং তার বিপরীত রাশি পরিবাহকত্ব। তো এরপরে তাপমাত্রার সাথে রোধের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক নিয়ে আমাদের একটা সূত্র থাকে। সেই সূত্রটা হলো অনেকটা এরকম যে আর থিটা এটা ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা থিটা। তো এখানে খুব কেয়ারফুলি যেটা মনে রাখতে হয় সেটা হলো আর নটটা কি। আর নটটা হলো 0°C তাপমাত্রায় রোধ। ওকে, তো অনেক সময় প্রশ্নে কি করা থাকে, প্রশ্নে আমাদের 15°C এর রোধটা বলা থাকে আর 75°C এর রোধটা বলা থাকে। তো অনেক সময় আমরা ভুল করে এই জায়গায় 15°C এর রোধটা বসিয়ে দেই, সেটা বসালে কিন্তু হবে না। এখানে অলওয়েজ 0°C তাপমাত্রার যে রোধটা আছে সেই রোধটা বসবে। এরপরে আমাদের যে আলফাটা আছে এটাকে আমরা বলি রোধের উষ্ণতা গুণাঙ্ক। ওকে, আর এটার যে ইউনিটটা হয়ে থাকে সেটা হলো পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে, এইখানের যে ইউনিটটা সেটা যদি পার ডিগ্রি সেলসিয়াসে গিভেন থাকে আমাদের কোয়েশ্চেনে, ওকে, এটা যদি কিসে থাকে পার ডিগ্রি সেলসিয়াসে গিভেন থাকে, তাহলে এই যে টেম্পারেচারটা সেটাও সেলসিয়াসে বসাতে হবে। কারণ এখানের পার ডিগ্রি সেলসিয়াস আর এখানের সেলসিয়াস এই দুইটা কাটাকাটি গিয়ে এখানে একটা সংখ্যা থাকবে। তো সংখ্যার সাথে যখন একটা সংখ্যা যোগ হবে তখন ওভারঅল আমাদের এই যে পুরো রাশিটা সেটার কোনো ইউনিট থাকবে না। তো আমাদের রোধের যে ইউনিট সেটা হয়ে যাবে আর নট এর ইউনিট, আর আর নটটা আগে থেকে কি ছিল, রোধ ছিল। তো সেই কারণে এখানে ইউনিটের একটা ব্যাপার আছে। তাই কখনো যদি আলফার ভ্যালুটা ক্যালভিনে দেওয়া থাকে আমাদের থিটার ভ্যালুটাও অবশ্যই ক্যালভিনে বসাতে হবে। এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে আমাদের। ওকে, তাহলে এটা ছিল রোধ সম্পর্কিত। এবার কারেন্টের সাথে রিলেটেড আরো একটা ফর্মুলা ছিল যেটা আমরা এখানে দেখে ফেলি একসাথে। সেটা হলো আমাদের প্রবাহ ঘনত্ব নিয়ে। তো প্রবাহ ঘনত্বটা কি, তো সাপোজ আমাদের কাছে এরকম একটা তার আছে, এই যে তারটি আছে সেই তারের মধ্যে দিয়ে এদিকে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এটার যে ক্রস সেকশন এরিয়া সেই ক্রস সেকশন এরিয়াটা হলো A।
তো প্রবাহ ঘনত্ব আমাদের বলে যে একক এরিয়ার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। সেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে জে এর ভ্যালুটা আসবে আই ডিভাইডেড বাই এ। আবার আই মানে আমরা জানি সেটা কিন্তু আছে এন এ ভিডিই, আর নিচে আছে আমাদের এখানে এ। সো এ আর এ যেহেতু বাদ পড়ে যায়, জে এর আরও একটা ইকুয়েশন আসে, সেটা হলো এন ভিডিই। ওকে, সো কারেন্ট এবং রোধ সম্পর্কিত বেসিক যে সূত্রগুলা সেগুলো কিন্তু কমপ্লিট। এবার আমরা ধীরে ধীরে সার্কিটের দিকে যাব। ওকে, সো সার্কিট রিলেটেড একদম বেসিক যে সূত্র সেটা তো আমরা সবাই জানি, সেটা হলো আমাদের ওহমের সূত্র, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু আই আর। এখানে অবশ্যই মনে রাখতে হবে এই যে ভিটা, এটা কিন্তু বিভবের পার্থক্য। ওকে, তাই এটাকে অনেক সময় আমরা ডেল্টা ভি আকারে লিখে রাখি, তবে সবসময় যেহেতু ডেল্টা ভি লিখতে হবে তাই আমরা এটাকে ডেল্টা ভি না লিখে ভি আকারেই লিখে রাখি। ওকে, সো আমরা অবশ্যই মনে রাখবো এটা কি, এটা হলো বিভবের পার্থক্য। কোন দুইটা জায়গার বিভবের পার্থক্য? সাপোজ আমাদের এখানে একটা তার আছে, তার এখানে একটা রোধ আছে। তাহলে এই জায়গার বিভব যদি ভি হয় আর এই জায়গার বিভব যদি 0 হয়, তখন আমরা বলি এই দুইটার মধ্যে বিভবের পার্থক্য হলো ডেল্টা ভি। এই দুইটা জায়গার মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট এইভাবে প্রবাহিত হবে। তো এই রোধের মান যদি আর হয় আর এটা যদি ডেল্টা ভি হয়, তাহলে প্রবাহিত কারেন্ট আর এবং ডেল্টা ভি তারা এই সূত্রের মাধ্যমে সম্পর্কিত হয়। সো এখন আমাদের কাছে যদি এইরকম সার্কিট না দিয়ে অন্যরকম একটা সার্কিট দেয়, যেখানে এটা হলো একটা রোধ, তার সাথে আমাদের একটা ব্যাটারি কানেক্টেড আছে। ওকে, সো ব্যাটারিকে আমরা আপাতত একটা সিঙ্গেল সেল দিয়ে দেখাচ্ছি, এবং ব্যাটারির ভেতরে ইন্টারনাল মেকানিজমের কারণে এর ভেতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকে। তো সেই অভ্যন্তরীণ রোধটাকে আমরা এখানে ছোট হাতের আর দিয়ে দেখাবো। ওকে, সো এটা হলো আমাদের সেই সার্কিটটা, যেখানে এক্সটার্নাল যে রোধটা সেই রোধটা হলো আর, অভ্যন্তরীণ রোধ যেটা সেটা হলো ছোট হাতের আর, এবং এই ব্যাটারিতে তড়িৎচালক শক্তি, সেই তড়িৎচালক শক্তিটা হলো ই। তো এই অবস্থায় ব্যাটারির প্লাস প্রান্ত থেকে প্রবাহিত যে কারেন্ট, সে কারেন্টের মান যদি আই হয়, তাহলে এদের দ্বারা যে ফর্মুলাটা ফর্ম হয় সেই ফর্মুলাটা হলো অনেকটা এরকম, যে আমাদের কারেন্ট আই এইটা ইকুয়ালস টু হলো ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তো একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখব এটা আসলে আমাদের ওহমের সূত্র ছাড়া কিছুই না। উপরে আছে আমাদের ভি আর নিচে আছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যেহেতু আর 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 সিরিজে আছে, তাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাদের যোগফল হয়ে যাবে। তো এখন এই ফর্মুলাটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করলে এখান থেকে পাওয়া যাবে ই সমান সমান হলো আই আর প্লাস আই স্মল আর। তো আমাদের জানা আছে কারেন্টের সাথে যদি রোধকে গুণ করি, তাহলে ওই রোধের মধ্যে বিভবের যে পতন হয় সেই পতনটা খুঁজে পাওয়া যায়। তাহলে এই যে এতটুকু রোধের অ্যাক্রসে পতন হবে আমাদের আই আর, আর এই এতটুকু রোধের অ্যাক্রসে বিভবের যে ড্রপ বা বিভব পতন সেটা হবে আমাদের আই ইন্টু বড় হাতের আর। তো এখানে আই আর যেটা, সেটাকে আমরা বলতে পারি এই রোধের অ্যাক্রসে বিভব, বা এটাকে অনেক সময় আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। আর যেহেতু এই আর পরিমাণ রোধের কারণে যে বিভবের ড্রপটা হচ্ছে সেটা ব্যাটারির ইন্টারনাল ড্রপ, অর্থাৎ ব্যাটারির ভেতরে খরচ হয়ে যাবে, সেটা কিন্তু আমরা কখনোই রোধের অ্যাক্রসে পাবো না। তাই এই যে বিভবটা আছে, এই বিভবটাকে আমরা বলে থাকি হারানো বিভব। তো এখান থেকে আমি যদি একটা ইকুয়েশন লিখতে চাই, যেটা হলো হারানো বিভবের ইকুয়েশন, সেটা ইকুয়ালস টু কত আসবে? হারানো বিভব মানে হলো ই মাইনাস আইআর। সো আইআর কে আমরা ডিনোট করেছি ভি এর মাধ্যমে। তো আমরা একটু মনে রাখবো এখানে ই মানে কি? ই মানে হলো আমাদের তড়িৎচালক শক্তিটা, এবং আমাদের যে ভি, সেই ভি মানে হলো কারেন্ট ইন্টু এক্সটার্নাল রোধ। তো এই বিভবটা যেহেতু আমাদের রোধের অ্যাক্রসে পাওয়া যায়, তাই মাঝে মাঝে এটাকে আমরা প্রান্তীয় বিভব নামেও ডেকে থাকি। ওকে, সো কোয়েশ্চেনে যদি কখনো মেনশন করে প্রান্তীয় বিভব বের করতে, তখন আসলে আমাদের এই আই আর আর এর গুণফলটা বের করতে হবে। এরপরে আমাদের ব্যাটারির সিরিজ এবং প্যারালাল কানেকশন, অর্থাৎ তুল্য রোধ বের করার যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নিব। তো তুল্য রোধের হিসাবে প্রথমে আমাদের আসে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশনের মেইন যে শর্তটা, সেটা হলো দুইটা রোধের ভিতর দিয়ে কারেন্ট সেম হতে হবে। শুধুমাত্র তখনই আমরা রোধ দুইটাকে সিরিজ কানেক্টেড বলতে পারবো। এখানে এই যে সেম কারেন্ট বলতে কিন্তু লিটারালি একদম সেম কারেন্ট বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের যদি এখানে একটা রোধ থাকে,
যে রোধে দিয়ে সাপোজ আমাদের এরকম ২ টা ইলেকট্রন যাচ্ছে। একটা ইলেকট্রনের নাম A, আরেকটা ইলেকট্রনের নাম B। অন্য যেই রোধটা আছে, সেই রোধের ভিতর দিয়ে লিটারালি একদম A আর B এই ইলেকট্রনগুলার কারণে যে কারেন্টটা প্রবাহিত হয়, সেটাই যেতে হবে। শুধুমাত্র তখনই আমরা এই ২ টা রোধকে সিরিজ কানেক্টেড বলতে পারবো। তাহলে এটা যদি R1 হয় আর এটা যদি R2 হয়, এই ২ জন এখন সিরিজ কানেক্টেড হবে। তাদের বদলে আমরা যদি একটা রোধ বসাতে চাই এবং সেটার নাম যদি RS দেই, RS এটা মানে আসবে R1 প্লাস R2। তো এভাবে যদি ২ টার বদলে ৩ টা কানেক্টেড থাকতো, তখন এখানে R3 আসতো, R4 আসতো, R5 আসতো, এরকম চলতে থাকতো। তো এটা ছিল আমাদের সিরিজ কানেকশন। সিরিজের পরে আমাদের আসবে প্যারালাল কানেকশন। ওকে। সো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমাদের মেইন যে শর্তটা হলো তাদের ভোল্টেজ সেম থাকতে হবে। তো ভোল্টেজ সেম থাকা সত্ত্বেও সার্কিটের ভিতরে কারেন্টের মতন ভোল্টেজকে কিন্তু ওভাবে দেখা যায় না। তো সেই কারণে আমরা ভোল্টেজকে আইডেন্টিফাই করার জন্য নতুন আরেকটা মেথড ইউজ করি। মেথডটা হলো আমাদের কাছে যদি ২ টা রোধ থাকে এরকম, সেই রোধের আমাদের কাছে যদি ২ টো রোধ থাকে, সাপোজ একটা রোধ হলো এরকম, আরেকটা রোধ হলো এরকম। সেই রোধ ২ টার এক মাথা যদি একটা পয়েন্টে কানেক্টেড থাকে এবং অন্য মাথা যদি আরেকটা পয়েন্টে কানেক্টেড থাকে, শুধুমাত্র তখন আমরা বলতে পারবো যে আমাদের যে রোধ ২ টি আছে, সেই রোধ ২ টি পরস্পর প্যারালালে কানেক্টেড। সো আমাদের কি করতে হবে? এক প্রান্ত এক মাথায় এবং অন্য প্রান্ত আরেকটা কমন মাথায় কানেক্টেড থাকতে হবে। ওকে? সো এই যে ২ জনের এক প্রান্তে একটা কমন পয়েন্টে, আরেক প্রান্ত আরেকটা কমন পয়েন্টে আছে। তাই তাদের ভোল্টেজ ২ টা সেম এবং তারা প্যারালাল কানেকশনে আছে। এবং আমাদের ফর্মুলা জানা আছে যে এইরকম যদি একটা সার্কিট থাকে, যার মধ্যে একটা রোধ হলো R1 এবং আরেকটা হলো R2 এবং আমরা যদি এদের বদলে নতুন একটা রোধ কানেক্ট করতে চাই, যে রোধটা হবে আমাদের RP, P ফর প্যারালাল, তখন এটার ফর্মুলা আছে এরকম 1/RP equals to 1/R1 প্লাস 1/R2। তো এখানে যদি আমাদের আরো একটা রোধ থাকতো, যেটাকে আমরা নাম দিলাম সাপোজ R3, তখন আমাদের এখানে প্লাস হিসেবে 1/R3 আসতো। তো এটাকে একটু সুন্দরভাবে লিখি পাশাপাশি। ওকে। সো ৩ টা কানেক্টর থাকলে আমাদের সূত্রটা আসলো অনেকটা এইরকম। এখন প্যারালাল কানেকশনের জন্য আমাদের কিছু শর্টকাট আছে। তো শর্টকাটগুলো আমরা একটু দেখে রাখি। কারণ ওগুলো আমাদের ক্যালকুলেশনে অনেক সময় সহায়তা করে অনেক। সো আমাদের কাছে যদি ২ টা রোধ থাকে, একটা রোধ হলো এদিকে, আরেকটা রোধ হলো এদিকে এবং তারা প্যারালালি কানেক্টেড আছে। সো ফার্স্ট রোধটা হলো R1, পরেরটা হলো R2। এদের তুল্য রোধ বের করার জন্য আমরা নরমালি যেটা করে রাখবো সেটা হলো আমরা উপরে লিখব রোধদ্বয়ের গুণফল আর নিচে লিখব রোধদ্বয়ের যোগফল। এবং এটা কিন্তু শুধুমাত্র ২ টা রোধ থাকলে সেক্ষেত্রে কাজে লাগবে। ২ এর অধিক রোধ যদি হয়ে যায় তখন আমরা এই সূত্রটা আর কাজে লাগাতে পারবো না। তখন আমরা যেটা করতে পারি সেটা হলো সাপোজ আমাদের কাছে এরকম ৩ টা রোধ আছে R3। প্রথমে শুধু R2 আর R3 কে নিয়ে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতে পারি। এরপরে RP যেটা পেলাম সেটার সাথে R1 কে আমরা আবার এই ফর্মুলা অনুসারে হিসাব করতে পারবো। তবে এটা করার থেকে যখন একাধিক চলে আসে তখন এই ফর্মুলাটা ইউজ করাই আরো বেশি কনভিনিয়েন্ট হয়। তবে ইউজুয়ালি আমাদের ২ টাকেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্যারালাল করতে হয়। তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা ছিল একটা। এরপরে আরেকটা যেটা থাকে সেটা হলো যদি আমাদের একই মানের অনেকগুলো রোধ কানেক্টেড থাকে। যেমন সাপোজ এখানে একটা রোধ কানেক্টেড, উপরে একটা আছে, তারপরে নিচেও একই মানের একটা আছে। উপরেরটা হলো R, নিচেরটাও মাঝেরটাও R এবং নিচেরটাও R। তো এদের বদলে আমরা যদি একটা তুল্যরোধ বের করতে চাই, সেই তুল্যরোধের ফর্মুলাটা আসে এরকম। যেকোনো একটার মান নিতে হবে। সবগুলোর মানই যেহেতু সেম, তাহলে একটার মান বসালাম R এবং দেখতে হবে এখানে কয়টা আছে। এখানে আছে ১ টা, ২ টা, ৩ টা। তাহলে 3 দ্বারা এখানে ভাগ হয়ে যাবে। তো তুল্যরোধের জন্য আমাদের ফর্মুলা এই ২ টা একটু মাথায় রাখতে হবে, যেগুলো হলো প্যারালালের জন্য শর্টকাট। ওকে? সো এটার মাধ্যমে আমাদের সিরিজ এবং প্যারালাল কানেকশন চলে গেল। এরপরে আরেকটা জিনিস আমরা দেখতে পাই বিভিন্ন ম্যাথে, সেটা হলো অনেক সময় আমাদের সিরিজ এবং প্যারালাল কোনো কানেকশনই থাকে না। তো এরকম যদি না থাকে তখন আমরা একটা স্পেশাল কনফিগারেশন খুঁজবো সবসময় সার্কিটের ভিতর, যেটা হলো আমাদের হুইটস্টোন ব্রিজের কনফিগারেশন। তো সেটা দেখতে কিরকম তা আমি এখানে একটু দেখাই প্রথমে।
ওকে, সাপোজ আমাদের এখানে ৪ টা রোধ কানেক্টেড আছে। একটা হলো P, একটা হলো Q, এখানে হলো R এবং এখানে হলো S। এবং তার সাথে বাইরে একটা ব্যাটারিও কানেক্টেড আছে। সেই ব্যাটারিটা হলো অনেকটা এইরকম। ওকে, সো এরকম একটা কানেকশন আছে। এখন আমাদের যদি এই জায়গায় একটা রোধ থাকতো, এই রোধের নাম যদি আমরা G দিতাম, তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না। কারণ P আর R এই দুইজন সিরিজে আছে, Q আর S এই দুইজন আবার কিসে? সিরিজে। আর এই যে উপরের P আর R মিলে যে রোধটা, নিচে Q আর S মিলে যে রোধটা এবং এই G রোধ, সেই তিনজন কিসে থাকতো? প্যারালালে থাকতো। তাই এক্ষেত্রে তুল্য রোধ বের করাটা কিন্তু বেশ ইজি। কিন্তু যদি আমাদের এই G রোধটা এই বরাবর না থেকে অন্য দুইটা মাথা দিয়ে থাকতো, এই দিক বরাবর হতো, তখন কিন্তু আমাদের রোধগুলো এখন আর সিরিজেও কানেক্টেড নেই, প্যারালালেও কানেক্টেড নেই। সিরিজে নেই কিভাবে? কারণ আমরা জানি সিরিজের ক্ষেত্রে সেম কারেন্ট থাকতে হয়। তো সাপোজ আমাদের এখানে একটা কারেন্ট আসলো, সেটা এসে এখন ২ ভাগে ভাগ হবে। এদিক দিয়ে ১ ভাগ যাবে, এদিক দিয়ে ১ ভাগ যাবে। এখন এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা এদিকে আসার পর আবার ২ টা অংশে ভাগ হবে। একটা অংশ যাবে আমাদের এই প্রান্ত দিয়ে, আরেকটা অংশ যাবে এই প্রান্ত দিয়ে। তাহলে এই যে রোধটা আর এই যে রোধটা, এই ২ টার মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে না। কারেন্টটা ভাগ হয়ে অন্য একটা প্রান্তে চলে যাচ্ছে। আবার এই যে রোধটা আর এই যে রোধটা, এই ২ টার মধ্যেও কিন্তু সেম কারেন্ট নেই। তাই তারা কিসে নেই? সিরিজে নেই। এবং প্যারালাল হওয়ার জন্য আমরা জানতাম যে তাদের একটা পয়েন্ট একটা কমন বিন্দুতে আর অন্য পয়েন্ট আরেকটা কমন বিন্দুতে থাকতে হবে। তো সেটাও কি আছে? সেটাও কিন্তু নেই। কারণ এই যে রোধটা আছে সেটার এক মাথা এই বিন্দুতে, আরেক মাথা কোন বিন্দুতে? এই বিন্দুতে। আর এই যে কিউ রোধটা, তার এক মাথা হ্যাঁ, একটা কমন পয়েন্ট আছে কিন্তু অন্য পয়েন্টটা কিন্তু আর কমন নেই। তো সেই কারণে তারা এখন প্যারালাল কানেকশনে নেই। তো যখন এরকম সিরিজ আর প্যারালাল থাকবে না, তখন আমরা এই জিনিসটা কাজ করছে কিনা সেটা একটু দেখব। সেটা হলো এই যে P আর Q এর অনুপাত, অর্থাৎ রোধের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেখানে P আর Q এর অনুপাত এবং R আর S এর অনুপাত, এই ২ টা সেইম আছে কিনা আমরা দেখব। যদি সেইম হয়, তাহলে এই যে এই পয়েন্টটার যে ভোল্টেজ আর এই পয়েন্টটার যে ভোল্টেজ, এই ২ টা হয়ে যায় সেইম। অর্থাৎ VA ইকুয়ালস টু হয়ে যায় VB। তো VA আর VB যদি সমান হয়ে যায়, তখন এই ২ টা পয়েন্টের মাঝে কোনো ভোল্টেজের ডিফারেন্স থাকবে না। অর্থাৎ ডেল্টা V টা কত হবে? 0 হবে। সো ডেল্টা V সমান সমান আমরা লিখতে পারি I ইনটু R। তাহলে R তো 0 হবে না। তাহলে অবশ্যই এখানে কারেন্ট 0। অর্থাৎ এখন কি হবে? কারেন্ট এদিক বরাবর আসবে। আসার পর এই দিক বরাবর কিন্তু কোনো কারেন্টের ফ্লো হবে না। তাহলে পুরা কারেন্টটাই এখন কোন দিক দিয়ে চলে যাবে? এদিকে চলে যাবে। তাহলে P আর R এর ভিতর তখন কারেন্ট সেম হয়ে যাবে। সেম হওয়ার কারণে তারা হয়ে যাবে সিরিজ। অথবা অন্যভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি এটাকে, যে আমাদের যেহেতু মাঝের প্রান্তটা দিয়ে কোনো কারেন্টই যাবে না, তাই সেটাকে না রাখলেও হবে। অর্থাৎ তখন আমাদের সার্কিটটা হয়ে যাবে স্মল স্কেলে অনেকটা এইরকম। ওকে? এটা হবে আমাদের P, এটা হবে Q, এটা হবে R, এটা হবে S। আর আমাদের ব্যাটারিটা এই দিকে কানেক্টেড আছে। তো আমরা যেটা করলাম, মাঝের যে রোধটা আছে সেটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে এখন আমাদের তুল্য রোধটা বের করা বেশ ইজি। P আর R এই দুইজন আছে সিরিজে, Q আর S এই দুইজন আছে সিরিজে কানেক্টেড এবং তারা আবার প্যারালালি কানেক্টেড আছে। তো এভাবে কিন্তু তখন আমরা তুল্য রোধটা বের করে নিতে পারবো। তো এখানে যে নীতিটা আমরা পড়লাম সেটাকে আমরা বলে থাকি হুইটস্টোন ব্রিজ নীতি। ওকে? সো এই হুইটস্টোন ব্রিজ নীতিকে ব্যবহার করে আমাদের আরো একটা যন্ত্র কনস্ট্রাক্ট করা হয়, যেটাকে আমরা বলে থাকি মিটার ব্রিজ। তো সেটা আমরা একসাথে দেখে ফেলি এখানে। মিটার ব্রিজে যেটা থাকে সেটা হলো আমাদের এইরকম একটা রোধ কানেক্টেড থাকে। তার সাথে আরো একটা রোধ এই জায়গায় কানেক্টেড থাকে। এটাকে বলি আমরা বাম ফাঁকা রোধ আর নাম দেই আমরা P। এটাকে বলি ডান ফাঁকা রোধ, নাম দেই Q। তার সাথে আমাদের এই জায়গায় একটা ১ মিটার দৈর্ঘ্যের তার জড়ানো থাকে। এবং আমরা জানি তারের ভিতর থাকলেই সেটার কি থাকবে? একটা রোধ থাকবে। তো সেটাকে আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। এটা হলো আমাদের সেই তারটা যে তারের রোধ আছে। আর অন্য তারগুলাকে মোটামুটি আমরা রোধবিহীন বিবেচনা করছি। তো তারের যেহেতু রোধ আছে, রোধ আমরা আবার জানি এটা সমান সমান রো এল বাই এ। অর্থাৎ রোধটা কিন্তু দৈর্ঘ্যের সাথে কি হবে? সমানুপাতিক হবে। সো সার্কিটটাতে আমরা যেটা করি মেইনলি সেটা হলো এই যে ২ টা মাথা আছে, এই ২ টা মাথাকে কোনো রকমভাবে একটা ব্যাটারির মাধ্যমে কানেক্ট করি। কানেক্ট করার পরে এই জায়গায় একটা গ্যালভানোমিটার কানেক্ট করি। আর আমরা জানি গ্যালভানোমিটারের ভেতর কিন্তু ছোট একটা রোধ থাকে। ওকে? সো এই রোধের ভিতর দিয়ে কি হওয়ার কথা? কারেন্ট যাওয়ার কথা যদি আমরা এদিক বরাবর কানেকশনটা কমপ্লিট করি। তো কানেকশনটা কমপ্লিট করার জন্য আমরা এখানে একটা জকি ব্যবহার করি। তো এই জকির মাধ্যমে যখন আমরা এই বিন্দুতে টাচ করব, টাচ করলে আমাদের সার্কিটটা কমপ্লিট হবে এবং কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। এবং যেহেতু আমাদের রোধটা দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, তাই এই প্রান্তটার একটা রোধ থাকবে এবং এই প্রান্তটার আরেকটা রোধ থাকবে। তো এই প্রান্তের রোধকে সাপোজ আমি বললাম আমার
R1 আর এই প্রান্তের রোধকে আমি বললাম R2। সো তারের এখান থেকে এতটুকুর যে দৈর্ঘ্য সেটা যদি x আর এখান থেকে এতটুকুর দৈর্ঘ্য কত হবে? তাহলে অবশ্যই x হবে যদি আমরা x কে সেন্টিমিটারে নিয়ে থাকি। ওকে? তাহলে এটাকেও আমরা সেন্টিমিটারে নিলাম। তো এরকম যদি হয় তখন দেখা যায় একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য আমাদের তারটা সাম্যাবস্থায় চলে আসে। অর্থাৎ এইটার ভিতর দিয়ে কারেন্টের রিডিং কত আসে? কারেন্টের রিডিং আসে 0। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের মিটার বেসটা সাম্যাবস্থায় আছে এবং যে ফর্মুলাটা কাজে লাগবে সেই ফর্মুলাটা হবে এরকম যে P ডিভাইডেড বাই তার নিচের যে দৈর্ঘ্যটুকু সেটা কত? x ইকুয়ালস টু হবে Q ডিভাইডেড বাই এর নিচের দৈর্ঘ্য যেটা হলো 100 মাইনাস x। অর্থাৎ আমরা সবসময় যেটা দেখব সেটা হলো নিচের রোধগুলা এই যে এখানের যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো অলওয়েজ কি হবে? সমান হবে। তো এই যে x এর দৈর্ঘ্যগুলা এগুলো আমাদের বিভিন্নভাবে বলা থাকে যে বাম প্রান্ত থেকে এত মিটার দূরে অথবা ডান প্রান্ত থেকে এত মিটার দূরে, সেই হিসাবে আমরা আমাদের x এর ভ্যালুটা নির্ণয় করে নিব। তো এটা ছিল আমাদের মিটার ব্রিজ নীতি। ওকে? এই যে পুরো যন্ত্রাংশটা আছে সেটাকে আমরা বলে থাকি আমাদের মিটার ব্রিজ। তো ইউজুয়ালি আমরা সার্কিটে এতটুকুই দেখাই, এর বেশি আর দেখানোর প্রয়োজন হয় না। তো আমরা এখানে একটু নামটা লিখে রাখি, এটা হলো আমাদের মিটার ব্রিজ। মিটার ব্রিজের পরে আসলে আরো কিছু যন্ত্রাংশ থাকে, সেগুলো আমরা একটু পরে দেখব। এর আগে আমরা ব্যাটারির সমবায়টা দেখে আসি। ওকে, সো নাম শুনেই আমরা বুঝতে পারছি এখানে আসলে অনেকগুলো ব্যাটারি একত্রে কানেক্টেড থাকবে এবং তার বদলে আমরা একটা তুল্য ব্যাটারি বের করব। ওকে, সো প্রথমে আমরা দেখব ব্যাটারির সিরিজ কানেকশনগুলো কি হবে। তো আমরা আগেই বলে রাখি এখানে যতগুলো কানেকশন আমরা দেখব সবগুলোতে ব্যাটারির ভ্যালুগুলো কিন্তু কি হবে? সেম হবে। অর্থাৎ একই ব্যাটারি অনেকগুলোকে কি করা হবে? কানেক্ট করা হবে। ব্যাটারির ভ্যালুগুলো চেঞ্জ হলে অন্য ধরনের ফর্মুলা আসবে। সেই ফর্মুলাটা আপাতত আমাদের এইচএসসি সিলেবাসে নেই। তো আমরা সেই জিনিসটা একবার লিখে রাখি। ওকে, সো প্রথম কেসে যেটা আমরা সিরিজ দেখছি সেই সিরিজের ভিতরে কয়েকটা ব্যাটারি সাপোজ আমাদের সিরিজে কানেক্টেড আছে। ওকে, এরকম একটা কানেকশন আছে যেখানে প্রতিটা ব্যাটারির মান হলো ই এবং তাদের যে তুল্য রোধ সেই তুল্য রোধটা হলো আমাদের আর। আমাদের বের করতে বলে এমন একটা জিনিস যে এই যে ব্যাটারির কানেকশনটা আছে তার সাথে আমরা একটা এক্সটার্নাল রোধ কানেক্ট করে রেখেছি। এই রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সে কারেন্টের মান কত? তো এটা বের করার জন্য আমরা যে কাজটা করি সেটা হলো এই পুরো জিনিসটাকে একটা ব্যাটারিতে কনভার্ট করি, একটা অভ্যন্তরীণ রোধে কনভার্ট করি আর বাইরে আমাদের আগের যে রোধটা ছিল সেই রোধটা রয়ে যায়। এরপরে আমরা এখানের যে কারেন্ট আছে সেই কারেন্টের ভ্যালুটা লিখে ফেলতে পারবো। তো আমাদের কথা হলো এই যে ই ইকুইভ্যালেন্ট এটা কত আসবে আর আর ইকুইভ্যালেন্ট এইটা কত আসবে। তো এটা বের করার জন্য আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাগুলোকে আমরা একটু মনে রাখি এখানে যে ই ইকুইভ্যালেন্ট এটা সমান সমান আসবে এই যে এখানে কয়টা ব্যাটারি আছে? ৩টা ব্যাটারি না? ৩টা ব্যাটারির যোগফল। তাহলে সেম মানের ৩টা ব্যাটারিকে যোগ করলে কত আসবে? জাস্ট ওই সংখ্যাটা দিয়ে গুণ হয়ে যাবে। সো এখানে আমাদের রেজাল্ট আসবে 3 ইনটু ই। তাহলে যদি বাই চান্স আমাদের এখানে n সংখ্যক ব্যাটারি থাকতো, যদি বাই চান্স n সংখ্যক ব্যাটারি থাকতো, তাহলে আমাদের ইকিউ এর ভ্যালু কত আসতো? ইকিউ এর ভ্যালু কিন্তু NE চলে আসতো। এরপরে তুল্য রোধের ক্ষেত্রে বা তুল্য অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে আমরা নরমাল যেই সিরিজ প্যারালালের ফর্মুলা ছিল সেটাই ব্যবহার করব। যেহেতু এখানে ৩টা রোধ আছে তাই ৩টাকে যোগ করলে এখানে আসবে কত? 3R। আর যদি বাই চান্স সেখানে n সংখ্যক থাকতো তখন আমরা এখানে কি লিখতাম? NR লিখতাম। সো এখন কারেন্টের ফর্মুলাটাও আমরা শিখে আসছিলাম একদম শুরুর দিকেই। সেখানে আমরা দেখেছিলাম I সমান সমান আসে E ডিভাইডেড বাই R প্লাস স্মল r। তো এখানে E মানে কত? E মানে হলো NE, R মানে কত? বড় হাতের R, আর স্মল r মানে অভ্যন্তরীণ রোধ সেটা মানে আসবে আমাদের NR। সো আমাদের ফাইনাল যে ফর্মুলাটা দাঁড়ায় সেই ফর্মুলাটা হলো এই ফর্মুলাটা। এখানে অবশ্যই আমাদের n এর পরিচয়টা মাথায় রাখতে হবে। n মানে হলো প্রতি সারিতে ব্যাটারির সংখ্যা। এবং আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট সেটা হলো এই ফর্মুলায় কিন্তু আমরা সবগুলা ব্যাটারিকে কি পোলারিটি সেম নিয়েছি। পোলারিটি সেম বলতে কি এটা প্লাস এটা মাইনাস, এরপরে প্লাস মাইনাস, এরপরে প্লাস মাইনাস, অর্থাৎ তাদের ওরিয়েন্টেশনগুলো কিন্তু কি হবে? সবসময় সেম হবে। ওরিয়েন্টেশন ভিন্ন হলে কি হয়? আসলে দুইটা ব্যাটারি তখন বিয়োগ হয়ে যায়।
তো এইগুলো আমরা ম্যাথে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে নিব। এখানে আমি ততটা এক্সপ্লেইন করছি না। ওকে। তো সিরিজের পরে আমাদের অবশ্যই কি আসবে? প্যারালাল কানেকশন। ওকে। সো প্যারালালে আমাদেরকে কি অবস্থা হবে? প্যারালালে আমাদের মোটামুটি এইখানে একটা ব্যাটারি, তার সাথে একটা অভ্যন্তরীণ রোধ। এইরকম একটা কানেকশন দেখা যাবে। যেখানে প্রতিটা ব্যাটারির ভ্যালু হলো E এবং প্রতিটা অভ্যন্তরীণ রোধ হলো r। এখন আমরা যেটা করি সেটা হলো এই যে পুরো কানেকশনটা আছে তার সাথে একটা বাহ্যিক রোধ যুক্ত করে দিব। সেই রোধের ভ্যালু হবে R এবং আমরা জানতে চাই এই R এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। তো আগের মতোই আমরা কি করব? এই পুরো জিনিসটাকে একটা ব্যাটারি এবং একটা রোধে কনভার্ট করব। আর বাইরে আমাদের সেই তুল্য রোধটা বাইরে আমাদের সেই এক্সটার্নাল রোধটা এখনো থাকবে। সো আমরা যেটা বের করতে চাই সেটা হলো এখানের যে কারেন্ট আছে সেটা কত। আর এই ব্যাটারিটাকে আমরা নাম দিলাম ইকিউ। আর এই যে রোধটা আছে সেটাকে আমরা নাম দিলাম আর ইকিউ। সো এগুলোর ভ্যালু কত হবে সেটাই আমাদের মেইন কাজ। তো আমরা মনে রাখবো এটা যে একই মানের ব্যাটারি যতগুলোই কানেক্ট থাকুক না কেন তাদের তুল্য রোধটা সবসময় কি হবে? যে কোনো একটা সমান হবে। অর্থাৎ এখানে ৩টা না থেকে যদি ১০টাও থাকতো তাহলেও পুরাটা সরিয়ে ফেললে যে তুল্য রোধ ব্যাটারিটা আসবে সেই তুল্য ব্যাটারিটা আসবে ই এর সমান। সো এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু চলে আসবে ই। আর যদি আমরা আর ইকুইভ্যালেন্টটা বের করতে চাই সেটা কিন্তু আমাদের আগের মতনই আসবে। আগের মতন বলতে আমরা জানতাম যে একই মানের ৩টা যদি কিসে থাকে? প্যারালালে কানেক্টেড থাকে। তাহলে মান ডিভাইডেড বাই কয়টা আছে এটার মাধ্যমে আমরা তুল্যরোধ বের করে ফেলতে পারি। তো এখানে মান মানে কত? প্রতিটার মান হলো R এবং কয়টা আছে? এখানে আছে কিন্তু ৩টা। সো বাই চান্স এখন যদি আমরা m সংখ্যক নিয়ে কাজ করি, কতগুলো নিয়ে? m সংখ্যক নিয়ে। তখন EQ এটার ভ্যালু কি আসবে? খেয়াল করি যতগুলোই কানেক্টেড থাকুক না কেন প্যারালালে ভ্যালু কিন্তু যেকোনো একটা সমানই আসবে। তাহলে এটা কিন্তু ই থাকবে। আর ইকিউ যেটা সেটার ভ্যালু কি চলে আসবে? মান ডিভাইডেড বাই এখন কয়টা আছে? এখন কিন্তু ব্রাঞ্চ আমাদের m সংখ্যক আছে। তাই এখানে m দ্বারা ভাগ হয়ে যাবে। সো ওভারঅল আমাদের i এর ভ্যালুটা যদি আমরা বের করি, i এটা ইকুয়ালস টু আসবে r মানে হলো আমাদের e ডিভাইডেড বাই বড় হাতের R প্লাস স্মল r। r মানে হলো আমাদের এখানে r ডিভাইডেড বাই m। সো এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো। এটা হলো আমাদের প্যারালাল অবস্থায় যদি ব্যাটারি কানেক্টেড থাকে m সংখ্যক তাহলে প্রবাহিত কারেন্টের ফর্মুলা। সো লাস্টলি এখন আমাদের আসবে সিরিজ আর প্যারালালের কম্বিনেশন। ওকে। সো সিরিজ প্যারালাল কম্বিনেশনের চিত্রটা আমি একবার এখানে এটা সাপোজ আমাদের একটা ব্রাঞ্চ। এরকম অনেকগুলো ব্রাঞ্চ আমাদের এখানে কপি অবস্থায় থাকবে। ওকে। সো সিম্পলিসিটির জন্য আমি এখানে ৩টা ব্রাঞ্চ নিলাম এবং তাদেরকে আমরা কি করব? একত্রে কানেক্ট করে দিব। কানেক্ট করার পর এখানে আমাদের ব্যাটারির একটা নেটওয়ার্ক তৈরি হলো। তাহলে এই পুরো ব্যাটারিটার সাথে আমরা এখন একটা এক্সটার্নাল রোধ কানেক্ট করব। ওকে। সো এটা হলো আমাদের এক্সটার্নাল রোধ। আমরা যেটা জানতে চাই সেটা হলো এখান দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? ওকে। সো যথারীতি আগেরবারের মতোই আমরা এইটাকে একটা ব্যাটারিতে কনভার্ট করব। আর তার সাথে আমাদের এক্সটার্নাল রোধটা কানেক্টেড থাকবে। সো আমরা জানতে চাই এখানে কারেন্টটা কত? যদি আমাদের এটার মান R হয়, এখানে যে ব্যাটারিটা আসবে সেটা হবে EQ আর যে রোধটা আসবে সেটা হবে REQ। সো এখানের ভ্যালুগুলো আমরা প্রিভিয়াস যেই নলেজ গ্যাদার করলাম সেটা দিয়েই বের করব। তার আগে আমরা বলে নেই এখানে যতগুলো ব্যাটারি আছে সবগুলোর রোধ হলো কত? তুল্য রোধ হলো অভ্যন্তরীণ রোধ হলো R এবং ব্যাটারির ভ্যালু হলো কত? ব্যাটারির ভ্যালু হলো E। সো এটাকে আমরা স্টেপ বাই স্টেপ একটু সিম্পলিফাই করে নিতে পারি। প্রথমত এই যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটাকে সরিয়ে আমরা একটা ব্যাটারি বসাতে পারি। ঠিক আছে? পুরা ব্রাঞ্চটাকে সরিয়ে আমরা একটা ব্যাটারি বসালে সেই ব্যাটারির মান এবং রোধের মানটা কত আসবে? আমরা দেখি সিরিজে যখন থাকে তখন ব্যাটারিগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো এখানে যেহেতু ৪ টা ব্যাটারি আছে তাই এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4E। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আর যেহেতু ৪ টা রোধ আছে তাহলে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 4R। এইরকম আমাদের ব্রাঞ্চ আছে কয়টা? ব্রাঞ্চ আছে ৩ টা। ওকে।
সো এখন এই যে ৩ টা ব্রাঞ্চ আছে, ৩ টা ব্রাঞ্চে 4E 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 মানের ৩ টা ব্যাটারি কানেক্টেড আছে। আর আমরা জানি সেইম মানের যতগুলা ব্যাটারি কানেক্টেড থাকুক না কেন, তাদের তুল্য রোধটা কি হবে? ওইটার সমানই কিন্তু হবে। ওকে? সো তুল্য রোধটা এখানে কত? তুল্য ব্যাটারিটা কত থাকবে? তুল্য ব্যাটারিটা থাকবে 4E এর সমান। আর আমাদের যে অভ্যন্তরীণ রোধ, সেটা কিন্তু নরমাল প্যারালাল এর ফর্মুলা মেনে চলবে। তাহলে যেহেতু 4R মানের ৩ টা রোধ কি আছে? প্যারালাল কানেক্টেড আছে। তাহলে একটার মান হলো কত? 4R ডিভাইডেড বাই কয়টা আছে? আছে কিন্তু ৩ টা। সো এভাবে কিন্তু আমরা একটা ব্যাটারি আর একটা রোধে এটাকে কি করতে পারলাম? কনভার্ট করে ফেলতে পারলাম। সো কনভার্ট যেহেতু করা হয়ে গেছে, এখন আমরা আমাদের I এর ভ্যালু ডিরেক্ট বলে দিতে পারবো যে I সমান সমান কত আসবে? I সমান সমান আসবে ব্যাটারি, যেটা হলো 4E ডিভাইডেড বাই এক্সটার্নাল রোধ, যেটা হলো R, এবং অভ্যন্তরীণ রোধ, সেটার ভ্যালু হলো 4R ডিভাইডেড বাই 3। তো এখন আমরা যেটা করব সেটা হলো এটার পরিচয়গুলোকে একটু অল্টার করে একটা জেনারেল ফরম্যাটে নিয়ে আসবো। সো পরিচয়গুলো একটু খেয়াল করি। এখানে যে ৪ টা ছিল, সেই ৪ টা কোন জায়গা থেকে এসেছিল? ৪ টা এসেছিল প্রতি সারিতে কয়টা ব্যাটারি আছে সেটা থেকে। আর এখানে যে 3 এসেছিল, সেই 3 ছিল মোট কয়টা সারি আমাদের কাছে আছে সেটা থেকে। সো এখন আমাদের কাছে যদি এমন একটা কন্ডিশন থাকে যে আমাদের প্রতি সারিতে ব্যাটারি আছে n সংখ্যক এবং এইরূপ সারি আছে m সংখ্যক, তখন আমরা জেনারেল একটা ফর্মুলা লিখে ফেলতে পারবো। সেই ফর্মুলাটা হবে অনেকটা এরকম যে I এটা সমান সমান আসবে NE ডিভাইডেড বাই R প্লাস NE বাই M। সো ওভারঅল এখানে যে ফর্মুলাটা আসলো, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। এবং আমরা যদি লক্ষ্য করি, এই ফর্মুলায় কিন্তু মুখস্থ রাখার তেমন কিছু নেই। আমরা জাস্ট নরমালি ২ টা আইডিয়া মাথায় রাখবো। সেটা হলো সেইম সিরিজে যদি ব্যাটারি থাকে তাহলে তারা যোগ হয়ে যায়। আর প্যারালালি ব্যাটারি থাকলে মান সেম থাকে। আর তুল্য রোধগুলা কি হয়? তুল্য রোধগুলা সিরিজ প্যারালালের নরমাল যে ফর্মুলা সেটা মেনে চলে। তাহলেই কিন্তু আমরা এই ফর্মুলা পর্যন্ত খুব ইজিলি পৌঁছে যেতে পারবো। এখন এখান থেকে একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন মাঝে, মাঝে করে। সেটা হলো আমাদেরকে কয়েকটা ব্যাটারি দিয়ে দেয়। সাপোজ ২৪ টা বা ২৫ টা বা ২৬ টা ব্যাটারি দিয়ে দেয়। ব্যাটারি দিয়ে বলে এদেরকে সারি আর কলামে রিঅ্যারেঞ্জ করতে। এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে যাতে এই যে I এর ভ্যালুটা সেটা কি হয়? মেক্সিমাম হয়। তো সেটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমরা এভাবে মনে রাখি যে I যদি মেক্সিমাম করতে হয়, তখন আমাদের এই শর্তটা মেনে চলতে হবে। শর্তটা হলো M ইনটু R, এটা হতে হবে N ইনটু স্মল r এর সমান। তো আশা করি পরিচয়গুলো ক্লিয়ার। এখানে M মানে কি? M মানে হলো সারি আছে কয়টা, আর N মানে হলো প্রতি সারিতে আছে কয়টা। ওকে? সো এই শর্তটা সত্য সত্য হলে তখন আমরা মেক্সিমাম কি পাবো? তড়িৎ প্রবাহ পাবো বাইরের যে এক্সটার্নাল রোধটা আছে সেটার অ্যাক্রসে। সো এই জিনিসটা আমাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হলো কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুল। সো প্রথমে আমরা দেখছি কারেন্ট ডিভাইডার রুলটা। সো প্রথমে আমাদের বুঝতে হবে যে কারেন্ট ডিভাইডার রুলটা আমাদের প্রয়োজন হবে কোথায়? যেখানে কারেন্টটা ডিভাইড হবে। তাহলে কারেন্ট ডিভাইড হয় কোথায়? যেখানে আমাদের প্যারালাল কানেকশন থাকে। তাহলে অবশ্যই আমরা যখন কারেন্ট ডিভাইডার ইউজ করতে যাব, অবশ্যই মেক শিওর করব সেখানে যাতে প্যারালাল কানেকশন থাকে। সো আমাদের এখানে ২ টা এরকম রোধ আছে। একটা রোধ হলো আমাদের R1, একটা রোধ হলো আমাদের R2। এখান দিয়ে সার্টেন কোনো একটা কারেন্ট আসছে, সেটা হলো আমাদের I। তো কারেন্ট এসে এখন ২ টা অংশে ভাগ হয়ে যাবে। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো I1, এখানের কারেন্টটা হলো I2। সো এখানের I1 এবং I2 বের করার জন্য একটা ফর্মুলা আছে। তো সেটা আমরা একসাথে দেখে নিব। তার আগে আমরা একটু VDR এর কথা বলে আসি। তো VDR মানে হলো ভোল্টেজ ডিভাইডার রুল। তো অবশ্যই নামে আমাদের কি আছে? এখানে ভোল্টেজটাকে ডিভাইড করতে হবে। তাহলে অবশ্যই ভোল্টেজ ডিভাইড হয় এমন একটা কেস আমাদের নিতে হবে। তাহলে ভোল্টেজ ডিভাইড হয় কোথায়? যেখানে আমাদের সিরিজ কানেকশন থাকে। তাহলে আমাদের এখানে একটা রোধ থাকবে, এখানে আরেকটা রোধ থাকবে। এটা হলো আমাদের R1, এটা হলো আমাদের R2। এই দুজনের অ্যাক্রসে কোনো একটা ভোল্টেজ আছে। সেই ভোল্টেজটাকে আমরা একটা ব্যাটারির মাধ্যমে প্রকাশ করছি এখানে। সো এই ব্যাটারি ভোল্টেজ যদি V হয়, তখন এটার অ্যাক্রসে একটা ভোল্টেজের ডিফারেন্স আমরা পাবো। সেটা হলো আমাদের V1। আর এটার অ্যাক্রসে একটা ভোল্টেজের ডিফারেন্স আমরা পাবো, সেটা হবে V2। সো এই যে V1 আর V2 বের করার জন্য আমাদের ২ টা সূত্র আছে। সো সূত্রগুলা কি? সেটা একটু দেখি। প্রথমে আমরা VDR এটা মনে রাখি। এখানে আমাদের কি আছে? সিম্পল একটা সার্কিট আছে, সিরিজ সার্কিট। তাহলে S দিয়ে কি হয়? S দিয়ে হয় আমাদের সিম্পল, S দিয়ে হয় আমাদের সিরিজ, S দিয়ে হবে আমাদের সেইম,
এবং এস দিয়ে হবে আমাদের সাম। তো এখানে সেম আর সাম এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো। অর্থাৎ আমাদের ভি প্রাইম যদি আমরা বলি সেটা সবসময় হবে সেম ডিভাইডেড বাই সাম। এখানে অবশ্যই ওই সামটা হবে, এসওএমই কিছু না, যোগফলের সাম। ওকে, সেম ডিভাইডেড বাই সাম ইনটু মেইন ভোল্টেজ। সো আমরা যখন ভি ওয়ান বের করতে যাব তখন কি আসবে? ভি ওয়ান এর জন্য সেম কি আছে? সেম কিন্তু আছে আমাদের আর ওয়ান। সো আমরা এখানে বসাবো উপরে আর ওয়ান, নিচে বসবে তাদের যোগফল। যোগফলটা কত? যোগফলটা হলো আর ওয়ান প্লাস আর টু ইন্টু এখানে বসবে মেইন ভোল্টেজ। সো ভি টু এর জন্য আমরা একই কাজ করব। ভি টু এর জন্য এখানে কি আসবে? সেম। সেম মানে কত? যেহেতু আমরা ভি টু বের করছি তাই সেম হবে আমাদের আর টু, নিচে বসবে আর ওয়ান প্লাস আর টু ইন্টু এখানে বসবে মেইন কারেন্ট ভি। আর আই ওয়ান আর আই টুতে এখানে যদি আসি, এখানে আমাদের হয় অপোজিট বাই সাম। সো আমরা যখন আই ওয়ান বের করতে যাব, যখন আমরা এই কারেন্টটা বের করতে যাব, তখন আমাদের রোধ বসাতে হবে এটা। অর্থাৎ এখানে বসবে আমাদের আর টু, নিচে বসবে আর ওয়ান প্লাস আর টু ইন্টু এখানে থাকবে মেইন কারেন্ট আই। সো এটাকে আমি একটু কালার চেঞ্জ করে লিখি, আর টু। ওকে, সেম ভাবে আমরা যদি নিচেরটা লিখতে চাই, যখন আমরা টু বের করছি অর্থাৎ এই কারেন্টটা বের করছি, তখন আমাদের রোধ বসাতে হবে অপোজিটটা। সো অপোজিট রোধটা হলো আমাদের আর ওয়ান, নিচে বসবে সাম, যোগফল। তো যোগফলটা হলো আর ওয়ান প্লাস আর টু ইন্টু মেইন কারেন্টটা হলো আই। সো এটা হলো আমাদের দুইটা ফর্মুলা। এখন কথা হচ্ছে এই যে ভোল্টেজ ডিভাইডার রোল যেটা রোধ এই যে ভোল্টেজ ডিভাইডার রুল যেটা আছে সেটা কিন্তু দুইটা রোধের বদলে যদি তিনটা চারটা পাঁচটা রোধও থাকতো, তাও আমরা একদম একইভাবে খাটাতে পারতাম, অর্থাৎ সেম ডিভাইডেড বাই সাম ইন্টু মেইন ভোল্টেজ। কিন্তু এই যে কারেন্ট ডিভাইডার রুল, সেটা এইভাবে খাটানো যায় শুধুমাত্র দুইটা আর কেবলমাত্র দুইটা রোধ থাকলে। তো দুইটা রোধ না থেকে আমাদের কাছে যদি একাধিক রোধ থাকে, তখন আমাদের এই রুলটা একটু চেঞ্জ হয়ে যায়। তো সেই চেঞ্জওয়ালা রুলটা আমরা একটু দেখাই। সাপোজ আমাদের এখানে তিনটা রোধ আছে। ওকে, সো আমাদের এখানে কি আছে? তিনটা রোধ আছে। এই রোধটা হলো আর ওয়ান, এটা হলো আর টু, এটা হলো আমাদের আর থ্রি। আর এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হলো আই। আমরা যেটা করব, এইটাকে একটা রোধে কনভার্ট করব। তো সেই রোধটাকে আমরা কি বলি? সেই রোধটাকে কিন্তু আমরা তুল্য রোধ নামে চিনি। সো সেই তুল্য রোধটা কত হবে? তুল্য রোধটা হবে পি। আর এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে কত? সেটা কিন্তু আমাদের আই পরিমাণ। সো আমরা এখন এইখানের অ্যাক্রসে ভোল্টেজ কত আছে সেটা কিন্তু বের করে নিতে পারবো। ওকে, তো ভোল্টেজের জন্য আমরা ওহমের সূত্র দিব। ভি ইকুয়ালস টু কত হবে? আই ইন্টু আর পি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন যেহেতু আমাদের এই তিনটা রোধ কিসে ছিল? প্যারালাল কানেকশনে ছিল, তাই তিনজনের ভেতরে এই ভোল্টেজ কিন্তু কি হবে? ভি হবে। সো এটার অ্যাক্রসে ভোল্টেজ হলো ভি, এটার অ্যাক্রসে ভোল্টেজ হলো ভি, এটার অ্যাক্রসে ভোল্টেজ হলো ভি। সো আমরা যদি এখন আর ওয়ান এর অ্যাক্রসে কারেন্ট বের করতে চাই, তো ওখানে আমরা ওহমের সূত্র খাটাতে পারবো। সো আই ওয়ান, এটা মানে কি আসবে? এটা মানে আসবে ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ। তো ভোল্টেজ ডিভাইডেড বাই এখানে বসবে রোধ। ভোল্টেজের ভ্যালু কত? ভোল্টেজের ভ্যালু কিন্তু আরপি বাই আর ওয়ান। সো এখানে বসবে আরপি ইন্টু এখানে আছে আই, আর নিচে আমাদের এখানে থাকে আর ওয়ান। সেম ভাবে আমরা যদি আই টু বের করতে চাই, তখন আমাদের ফর্মুলা কি আসবে? আরপি ডিভাইডেড বাই আর ওয়ান ইন্টু আই। সেম ভাবে আমরা যদি আই থ্রিটা বের করতে চাই, সেটা সমান সমান চলে আসবে আরপি ডিভাইডেড বাই আর থ্রি, এখানে অবশ্যই টু হবে, ইন্টু টু থাকবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি, যদি আমাদের এখানে কি থাকে? একাধিক রোধ থাকে, তখন আমাদের আই এক্স এটা সমান সমান হবে, উপরে হলো তাদের প্যারালাল কানেকশন, প্যারালাল তুল্য রোধ। প্যারালাল তুল্য রোধের জন্য ফর্মুলা আমরা জানি, সেটা আসে কত? ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এইরকম নিচে বসবে আমরা যেটা বের করতে চাচ্ছি, দ্যাট ইজ এক্সটা ইন্টু এখানে বসবে আমাদের মেইন কারেন্ট আই। সো আমাদের যদি একের অধিক কি থাকে? রোধ থাকে, মানে দুইয়ের অধিক রোধ থাকে, তখন আমাদের কারেন্ট ডিভাইডার রুলটা ফর্মটা হয়ে যায় অনেকটা এইরকম। সো এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এরপরে আমাদের একটা পরিবাহী যদি থাকে, সেটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে তার ভেতরে কিছু তাপ উৎপন্ন হয় এবং সেখানে ক্ষমতার কিছু ক্যালকুলেশন আছে। সো সেগুলো নিয়ে যে ফর্মুলা, তা আমরা এখানে দেখে নিব। সো প্রথমেই আমাদের যদি এইরকম একটা পরিবাহী থাকে, যে পরিবাহীতে আর মানের একটা রোধ আছে, তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান হলো আই, এবং এটার অ্যাক্রসে যে বিভবের পার্থক্য, সেই বিভব পার্থক্য হলো ভি। এমন যদি হয়, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি দ্বারা কৃত কাজ, বা ইলেকট্রিক্যাল এনার্জি দ্বারা কৃত কাজ ইউজুয়ালি আমরা হিট রূপে দেখি, তাই আমরা এখানে কৃত কাজ অথবা হিট
এইটার ৩ টা ফর্মুলা আছে। ১ম ফর্মুলাটা হলো VIT, এর পরের ফর্মুলাটা হলো V এর বদলে আমরা IR বসিয়ে দেই। তো তখন এটা চলে আসে I স্কয়ার R ইনটু T। আর এর পরের বার আমরা কি করি, I এর বদলে V/R বসাই। তো তখন আমাদের ফর্মুলাটা চলে আসে V স্কয়ার বাই R ইনটু T। আশা করি আমরা বুঝতে পারছি। আরেকবার আমি এখানে লিখে দেই কি করেছি আমরা। এই জায়গায় আমরা এই ফর্মুলা থেকে I ইকুয়ালস টু V/R সাবস্টিটিউট করেছি। আর এই যে জায়গাটা আছে সেখানে আমরা এই ফর্মুলা থেকে V এর বদলে IR সাবস্টিটিউট করে দিয়েছি। তখন আমরা কৃত কাজ অথবা উৎপন্ন তাপ সেটার এই ৩টে ইকুয়েশন পাই। এখন আমরা জানি যে আমাদের ক্ষমতা সেটার যে সংজ্ঞা, সেইটার সংজ্ঞা হলো ওয়ার্ক ডান অন ইউনিট টাইম। তাহলে উপরে বসবে আমাদের কৃত কাজ আর নিচে বসবে আমাদের সময়। সো কৃত কাজের জন্য তো আমাদের এই ৩টা ফর্মুলা আছে। তো সেগুলো যদি আমরা বসালে এখানে পাওয়ারের ৩টা ফর্মুলা আমরা পাই। প্রথম ফর্মুলাটা হলো VI, এর পরেরটা হলো I স্কয়ার R এবং এর পরেরটা হবে V স্কয়ার ওভার R। সো আমাদের এই ৩টা ফর্মুলা একটু মনে রাখতে হবে। এগুলো হলো আমাদের ক্ষমতার এবং এগুলো হলো কৃত কাজ অথবা উৎপন্ন তাপ নির্ণয়ের ফর্মুলা। সো এখানে মাঝে মাঝে আমাদের কয়েকটা ইউনিটের একটু প্রয়োজন হয়। যেমন আমাদের যে হিট অথবা কাজ সেটা ২টা ইউনিট আছে। একটা হলো আমাদের জুল এবং আরেকটা হলো ক্যালোরি। তো এই ২টার ভেতরে একটা কনভার্সন ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা হলো 1 ক্যালোরি, এটা হবে 4.2 জুলস। আর একটু প্রিসাইসলি বলতে গেলে 4.2 না, এটাকে আমরা বলতে পারি 4.18 জুলস। তবে অঙ্কের ক্ষেত্রে আমাদের 4.2 ইউজ করলেই হবে। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 4.2 জুল হিসেবেই ব্যবহার করব। সো এখানে আবার এই যে প্রথম যে ফর্মুলাটা আছে এটাকে ইউজ করে আমরা কয়েকটা অ্যানালজি দাঁড় করাই। অ্যানালজিগুলো হলো এরকম যে H সমান সমান আমাদের এখানে কি আছে, VIT, এই ইকুয়েশনটা আছে। আর এটার আরো একটা ফরম্যাট আমরা দেখেছি, সেটা হলো I স্কয়ার RT এবং আরেকটা ফরম্যাট হলো V স্কয়ার বাই R ইনটু T। সো আমরা যেটা করি সেটা হলো এটার স্পেশাল কিছু কন্ডিশন নিয়ে আলাদা আলাদা কয়েকটা কেস বের করে রাখি। ওকে, সো কেসগুলোর ভিতরে প্রথম যে কেসটা আছে সেখানে আমরা V এবং T, V এবং I অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট, এই দুইটাকে কনস্ট্যান্ট রাখি। তো এই ফর্মুলাটার দিকে যদি আমরা লক্ষ্য করি, V আর I যদি কনস্ট্যান্ট হয় আমাদের হিটটা সরাসরি টাইমের সাথে কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ তখন আমরা বলতে পারবো যে আমাদের H এটা সমানুপাতিক হবে T, যেখান থেকে একটা ফর্মুলা দাঁড় করানো যায় সেটা হলো H1/T1 ইকুয়ালস টু H2 ডিভাইডেড বাই T2। সো এই কন্ডিশনটা আমরা কখন দেখব, যখন আমরা দেখব আমাদের সার্কিটকে কোনোভাবেই চেঞ্জ করা হচ্ছে না, অর্থাৎ সার্কিটের রোধ, তারপরে কারেন্ট, ভোল্টেজ এগুলো সবকিছু সেম রাখা হচ্ছে, শুধুমাত্র আমরা বেশি সময় ধরে কারেন্ট অতিবাহিত করছি। তখন আমাদের উৎপন্ন হিটের ফর্মুলা আমরা এটার মাধ্যমে বের করে নিতে পারবো। ওকে, সো এরপরে যে কন্ডিশনটা আসে সেকেন্ড কেসে আমরা আর টাইম এই দুইটাকে কনস্ট্যান্ট রাখবো। সো এই দুইটাকে কনস্ট্যান্ট রেখে আমরা যদি ভোল্টেজটা চেঞ্জ করি তাহলে দেখি আমাদের হিটটা কিভাবে চেঞ্জ হয়। তো তখন আমরা এই তিনজনকে ইনকর্পোরেট করে এমন একটা ফর্মুলা নিব, সেটা অবশ্যই আমাদের কোন ফর্মুলাটা, এই ফর্মুলাটা। এখানে দেখি যদি আমরা আর টি কে কনস্ট্যান্ট ধরি তাহলে এইচটা কিন্তু সরাসরি আই স্কোয়ারের সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে আমাদের হিট এটা সমানুপাতিক হবে আই স্কোয়ার্ড। অর্থাৎ এখান থেকে একটা ফর্মুলা দাঁড় করানো যাবে, সেটা হলো H1/I1 স্কোয়ার ইকুয়ালস টু হবে H2 ডিভাইডেড বাই I2 স্কোয়ার্ড। ওকে, এর পরেরটা আমরা যেটা করি সেটা হলো যদি আমরা আই আর টি কে কনস্ট্যান্ট রাখি, অর্থাৎ কারেন্ট এবং টাইম এই দুইটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, রেখে বিভিন্ন ধরনের রোধ নিয়ে দেখলাম যে কোনটার ভিতর দিয়ে হিট বেশি যায়। তো বিভিন্ন ধরনের রোধ যদি আমরা দেখি, আই আর টি কনস্ট্যান্ট আছে এবং তার সাথে রোধ আছে, এমন ইকুয়েশন কোনটা, এমন ইকুয়েশন কিন্তু অবশ্যই এটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আই আর টি কনস্ট্যান্ট থাকে হিট কিন্তু সরাসরি আমাদের আর এর সাথে কি হবে, সমানুপাতিক হবে। সো আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এইচ এটা হবে সমানুপাতিক আর। সো এখান থেকে ফর্মুলা দাঁড় করানো যাবে H1/R1 ইকুয়ালস টু H2 ওভার R2। তো এই যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আসলে আমরা বিভিন্ন কেসে হিসাব করে দেখতাম যে আসলে একটা রোধের অ্যাক্রসে তার যে হিটটা তৈরি হচ্ছে সেই হিটটা কোন কোন কারণে ভ্যারি করে। তো সেই কারণে এখানে র্যান্ডম ভাবে আমরা বিভিন্ন জিনিস কনস্ট্যান্ট ধরে এই সূত্রগুলো বের করে আনি। তারপর সেগুলোকে একত্রে করে, অর্থাৎ এই যে সূত্রগুলো আছে সেগুলোকে একত্র করে আমরা এই সূত্রগুলো স্টাবলিশ করি। অর্থাৎ আমরা এখানে একটু উল্টা পথে সূত্রগুলোকে দেখলাম। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছিল, অ্যাকচুয়ালি আমরা
এক্সপেরিমেন্টালি এই সূত্রগুলো বের করলাম। বের করার পরে এই ৩ টাকে কম্বাইন করে একটা সূত্র বের করেছিলাম। সেটা ছিল I²RT। এই I²RT থেকে ধীরে, ধীরে আমরা এই ৩ টা সূত্র বের করে নিতে পেরেছিলাম। এখন যদি আমাদের কাছে ২ টা রোধ থাকে, সাপোজ আমাদের কাছে এইরকম ২ টা রোধ আছে। একটা রোধ হলো এটা, আরেকটা রোধ হলো এটা, যেখানে এটা হলো R1, এটা হলো R2 এবং এদের জন্য এক্সটার্নাল কন্ডিশনগুলো সেম রেখে আমরা একবার এদেরকে সিরিজে কানেক্ট করব, একবার প্যারালালে কানেক্ট করব এবং দেখব কোন রোধের অ্যাক্রসে আমাদের হিট বেশি হয়। সো এক্সটার্নাল কন্ডিশন বলতে আমরা কি বোঝাচ্ছি? এক্সটার্নাল কন্ডিশন বলতে আমরা তার ব্যাটারিটা কি রাখবো? সেম রাখবো। তো ব্যাটারিটা সেম রেখে দেখব কোন রোধের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ কি আসে? সেম আসে। সো আমরা প্রথম কন্ডিশনটা নিই। প্রথম কন্ডিশনে আমরা তাদেরকে সিরিজে কানেক্ট করব। ওকে। সো সিরিজে যখন কানেক্ট করলাম, আমরা দেখতে পাচ্ছি ২ জনের মধ্যে কোন জিনিসটা কনস্ট্যান্ট হয়ে যায়? সেটা হলো আমাদের কারেন্টটা। তাহলে হিট বের করার জন্য আমরা ইকুয়েশন এমন একটা ব্যবহার করব, যেখানে কারেন্ট এবং রোধের সাথে সম্পর্ক আছে। ওকে? সো কারেন্ট এবং রোধের সাথে সম্পর্ক আছে এমন ইকুয়েশন হলো I²R T। তো আমরা যদি I এবং T কে কনস্ট্যান্ট রাখি, I এবং T হলো কি? কনস্ট্যান্ট। এটা রাখার উপায় কি? প্রথমে তো সিরিজে কানেক্ট করেছি, তাই I টা কনস্ট্যান্ট হয়ে গেছে এবং একই টাইম ধরে আমরা কি করব? এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করব। তখন আমাদের T ও কনস্ট্যান্ট হয়ে যাবে। তখন আমরা দেখতে পাবো আমাদের H সমানুপাতে কি হবে? R হবে। অর্থাৎ এখান থেকে যে ইকুয়েশনটা আসবে সেটা হলো H1/R1 ইকুয়ালস টু H2/R2। সো এই ফর্মুলাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এর পরের কন্ডিশনে আমরা এদেরকে প্যারালালে কানেক্ট করব। ওকে। সো প্যারালালে কানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই রোধ আর এই রোধের ২ মাথা এই বিন্দুতে, আর এই রোধ আর এই রোধের ২ মাথা এই বিন্দুতে। আর এই ২ টা কিন্তু আমাদের ব্যাটারির ২ মাথার সাথে কানেক্টেড। অর্থাৎ এই ২ জনেরই ভোল্টেজ কত এখন? V। আর আমরা জানতাম এটা যে প্যারালাল হলে V কনস্ট্যান্ট হয়ে যায়। সো এই কেসে আমাদের কোন ২ টা জিনিস কনস্ট্যান্ট আছে? একটা হলো আমাদের V, আরেকটা হলো আমাদের T। এই ২ টা হয়ে গেছে কনস্ট্যান্ট। তাহলে V আর T আছে এবং তার সাথে রোধ আছে। এমন কোন ইকুয়েশন আছে আমাদের কাছে? এমন ইকুয়েশন হলো H ইকুয়ালস টু V²/R ইনটু T। সো V আর T যদি কনস্ট্যান্ট হয়, আমরা H টা কার ব্যস্তানুপাতিক হবে? R এর সাথে কিন্তু ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাবো যে আমাদের H সমানুপাতিক 1/R অথবা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখান থেকে আমরা বলতে পারবো যে H1R1 ইকুয়ালস টু হবে H2R2। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যদি সিরিজ কানেকশন হয় তাহলে যেটার রোধ বেশি সেটার একরোতে হিট বেশি উৎপন্ন হবে। আর যদি প্যারালাল কানেকশন হয় তাহলে যেটার রোধ কম সেটার একরোতে বেশি হিট উৎপন্ন হবে। কারণ সেক্ষেত্রে রোধ যত বেশি হবে হিট তত কি হবে? কম হবে। তো এই ব্যাপারটা আমরা সবসময় আসলে এরকম সূত্র আকারে মনে রাখি না। অঙ্ক করার সময় আমরা অঙ্কের মাধ্যমে আস্তে, আস্তে বের করে নিই। তো তারপরেও মাঝে, মাঝে এমসিকিউতে বিভিন্ন জিনিস প্রেডিক্ট করার জন্য আমাদের এই সূত্রগুলা প্রয়োজন হয়। তো এরপরে লাস্টলি আমাদের হিটার নিয়ে মাঝে, মাঝে কিছু অঙ্ক দেয়, যেখানে বৈদ্যুতিক তাপশক্তিটা আমাদের তাপমাত্রাকে চেঞ্জ করে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা চিরচেনা ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলাটা হলো এরকম যে হিট প্রোডিউসড, যেটাকে আমরা কিউ নামেও চিনি অনেক সময়, সেটাই ইকুয়ালস টু হবে এমএস ডেল্টা থিটা। যেখানে এসটা হলো যেই উপাদানটাকে আমরা উত্তপ্ত করছি বা যার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তার আপেক্ষিক রোধ। ডেল্টা থিটাটা হলো তাপমাত্রার পরিবর্তন। এটা পার ডিগ্রি সেলসিয়াসেও হতে, এটা ডিগ্রিতেও হতে পারে, এটা ক্যালভিনেও হতে পারে। আর এম হলো যে বস্তুটার তাপমাত্রা বাড়ছে তার ভর। আর এইচ আর কিউ এগুলো তো আমাদের হিট। তো হিটের জন্য আমরা এখন পর্যন্ত যে ইকুয়েশনগুলো ব্যবহার করেছি সবগুলাই ব্যবহার করা যাবে। দ্যাট ইজ ভিআইটি অথবা I²RT অথবা V²/R ইনটু T। এই ইকুয়েশন সবগুলাই কিন্তু ব্যবহার করা যাবে। ওকে। সো আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। এরপরে আমাদের মাঝে, মাঝে বৈদ্যুতিক খরচটা বের করতে বলে। তো খরচের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি বোর্ড অফ ট্রেড বা BOT। সেই BOT-কে আমরা অনেক সময় ইউনিট নামেই চিনি। এটা হলো আসলে কিলোওয়াট আওয়ার। তো আমাদের বিদ্যুতের যে বিলগুলো আসে সেগুলো কিন্তু কিলোওয়াট আওয়ারের হিসাবে আসে। অর্থাৎ আমাদের বলা থাকে যে ১ কিলোওয়াট আওয়ার অথবা ১ ইউনিট, এটার যে দাম সেটার দাম হলো সাপোজ ৳৭। সো আমাদের খুঁজে বের করতে হয় আসলে আমাদের যন্ত্র যেটা আছে সেটা কত ইউনিট বিদ্যুৎ খরচ করে। তো ইউনিটের সাথে টাকা গুণ করে দিলেই আমাদের তখন কি খরচটা চলে আসে। সো এটা বের করার জন্য আমাদের সরাসরি একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো এরকম যে ইউনিট বা কত ইউনিট খরচ হচ্ছে সেটা সমান, সমান আসবে P ইনটু T ডিভাইডেড বাই 1000। এখানে অবশ্যই P আর T এর ইউনিটটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হয়। সেটা হলো আমাদের P যেটা সেটাকে বসাতে হবে ওয়াটে, আর টাইম যেটা সেটাকে বসাতে হবে
আওয়ারে। এতে সুবিধা কি? যখন আমরা এটাকে ওয়াটে বসাচ্ছি, সেটাকে ১০০০ দ্বারা ভাগ করার কারণে কিলোওয়াট হয়ে যাবে। তার সাথে আওয়ার গুণ দিলে ওভারঅল আমাদের ইউনিটে চলে আসবে কিলোওয়াট আওয়ার। সো এটা হলো আমাদের বোর্ড অফ ট্রেড বা ইউনিট বের করার নিয়ম। সো বৈদ্যুতিক পাওয়ার এবং হিট নিয়ে যেই ইকুয়েশন গুলা ছিল, সেগুলো আমাদের মোটামুটি এই জিনিসগুলাই থাকে। এবং এর সাথে আরেকটু রিলেটেড একটা কনটেন্ট আছে। সেটা হলো যদি আমাদের ২ টা বাল্বকে আমরা সিরিজে কানেক্ট করি আর সেই ২ টা বাল্বকেই আমরা প্যারালাল কানেক্ট করি, তাহলে কোনটা অধিক উজ্জ্বল জ্বলবে? তো সেটা জানার জন্য আমার আসলে তাদের পাওয়ারটা জানতে হবে। সো তাদের গায়ে কিন্তু একটা রেটেড পাওয়ার লেখা থাকে। যেমন এরকম লেখা থাকে যে ১০০ ওয়াট ২২০ ভোল্ট। হ্যাঁ? আর এখানে লেখা থাকবে সাপোজ ৬০ ওয়াট ২২০ ভোল্ট। এরকম জিনিস কিন্তু আমাদের লেখা থাকে। তো আমরা মনে রাখবো যদি সিরিজ কানেকশন হয় তাহলে যেইটার এই গায়ে লেখা পাওয়ারটা কি হবে? কম হবে। যেটার গায়ে লেখা পাওয়ারটা কি হবে? কম হবে, সেটা অধিক উজ্জ্বল জ্বলবে। যেমন এখানে এই ৬০ এর গায়ে কিন্তু পাওয়ারটা কি? কম লেখা আছে। তাই এই ৬০ টা আমাদের এখানে উজ্জ্বল জ্বলবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আমাদের উজ্জ্বলতা এটা হবে P এর সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ পাওয়ার যত বেশি হবে, উজ্জ্বলতা তত কি হবে? কম হবে। আসলে এখানে যেটা হয় সেটা হলো পাওয়ার যখন কম হয়, তখন R সমান আমরা কি লিখতে পারি? তখন এই একটা ইকুয়েশন আমাদের জানা আছে যে P is equals to V square by R. এখান থেকে R equals to বলা যায় V square by P. অর্থাৎ আমাদের রোধটা তখন কি হয়ে যায়? P যত বড় হয়, রোধ তত কি হয়? কম হয়। আর আমরা একটু আগেই দেখে এসেছি, যদি আমাদের সিরিজ কানেকশন হয়, তখন যার অ্যাক্রসে রোধ বেশি, তার ক্ষেত্রে কি হবে? কারেন্ট বেশি হবে। তো যার পাওয়ার বেশি, তার রোধ কি হয়? কম হয়। সেই কারণে তার জন্য কি হয়? উজ্জ্বলতাটাও কম হয়। কারণ হিট যত বেশি উৎপন্ন হবে, উজ্জ্বলও তত বেশি হবে। তো একই রকমভাবে যদি প্যারালাল হয়, একটু আগেই সূত্র দেখেছি, সেটার হিসাবে উজ্জ্বলতাটা কার সাথে সমানুপাতিক হবে? উজ্জ্বলতাটা আমাদের গায়ে রাখা যে পাওয়ার আছে, সে পাওয়ারের সাথে সমানুপাতিক হবে। ওকে? সো এখানে আমরা বলে রাখি যে এখানে 60 ওয়াট বেশি উজ্জ্বল আর এটার ক্ষেত্রে 100 ওয়াট বেশি উজ্জ্বল। এই জিনিসটা আমাদের এমসিকিউ তে ফ্রিকোয়েন্টলি আসে, তাই এটা যাতে আমরা একটু ভালোভাবে মাথায় রাখি। ওকে, সো এই টপিকটা শেষে লাস্ট আমাদের একটা টপিক থাকে, সেটা হলো অ্যামিটার, ভোল্টমিটার নিয়ে যে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো। তো প্রথমেই আমরা অ্যামিটার নিয়ে জেনে নিই। অ্যামিটারে যেটা থাকে সেটা হলো আমাদের এইখানে একটা গ্যালভানোমিটার থাকে। ওকে? এখানে একটা গ্যালভানোমিটার থাকে। সো এই গ্যালভানোমিটারের একটা রোধ আছে। তো গ্যালভানোমিটারের রোধটাকে আমরা G নামে ডিনোট করি। এটা কি? এটা হলো গ্যালভানোমিটারের রোধ। এই রোধের সাথে যেটা করা হয় সেটা হলো একটা ছোট মানের রোধ প্যারালালি কানেক্ট করা থাকে। এইরকম একটা ছোট মানের রোধ প্যারালালি কানেক্ট করা থাকে। সো এখানে যে রোধটা আছে সেটাকে বলি আমরা শান্ট। ওকে? তো এই S মানে কি? S মানে হলো এই ছোট মানের রোধটার ভ্যালু। ওকে? ওকে। সো আমাদের অ্যামিটারে যেটা হয় সেটা হলো এখানে একটা মেইন কারেন্ট আসে, সেটা হলো আমাদের I। সেই কারেন্টের কিছু অংশ এদিক দিয়ে চলে যায়। সেটাকে আমরা বলি গ্যালভানোমিটারের কারেন্ট IG। আর বাকি যে অংশটুকু আছে সেটা আমাদের এই শান্টের মধ্য দিয়ে চলে যায়। সেটাকে আমরা সেটা কত হবে তাহলে? I মাইনাস IG এর সমান। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এখানে যদি আমরা কারেন্ট ডিভাইডার লটা ইউজ করি তাহলে কি পাবো? প্রথমত দেখি আমরা IG লিখতে চাই। সো IG এটা ইকুয়ালস টু আসবে কারেন্ট ডিভাইডার ল অনুসারে, যেহেতু এইটা বের করছি তাই অন্য রোধটাকে উপরে বসাতে হবে। তাই উপরে আমাদের বসবে S, নিচে বসবে G প্লাস S ইন্টু এখানে বসবে মেইন কারেন্ট। সো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করার জন্য আমাদের ফর্মুলা হলো এটা। তো আমরা এখানে যে আইজিটা বসাই, এটা হলো আসলে গ্যালভানোমিটার যতটুকু কারেন্ট মাপতে পারে তার ম্যাক্সিমাম ভ্যালু। ওকে? সো অর্থাৎ আমাদের যদি কখনো অঙ্কে বলা থাকে যে একটা গ্যালভানোমিটার 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, সেটার মানে হলো এই আইজি এর ভ্যালু হলো 2 মিলি অ্যাম্পিয়ার। ওকে? তো মাঝে মাঝে এটাকে একটুখানি চেঞ্জ করা হয়। চেঞ্জ করে কি করে সেটা আমি একটু দেখাই। আমরা যেটা করি, এই যে পুরো জিনিসটা আছে সেটাকে একটা বক্সের ভেতরে ঢুকিয়ে রাখি। সো বক্সটাকে আমরা এভাবে দেখাতে পারি। এরকম একটা বক্সের ভিতর প্রবেশ করাই। প্রবেশ করানোর পর এই পুরা জিনিসটাকে বলি অ্যামিটার। ওকে? সো এই পুরা জিনিসটাকে বলি অ্যামিটার। এখন এই যে আমাদের অ্যামিটার, তার মধ্যে যে কারেন্টটা সেটা যদি I হয়,
সেই আই গেলে আমাদের অ্যামিটারটা কি হয়ে যাবে? পুড়ে যাবে। তো আমরা চাই অ্যামিটারটাকে বাঁচানোর জন্য একটু আগে আমরা যে কাজ করলাম সেই কাজই করব। আমরা এখানে আরও একটা শান্ট লাগাবো। ওকে? সো আমরা এখানে কি করব? আরও একটা শান্ট এখানে কানেক্ট করে দিব। তো অনেক সময় প্রশ্নের ভিতর যেটা করে সেটা হলো এই যে অ্যামিটারের রোধ এটাকেও জি দ্বারা ডিনোট করে থাকে। ওকে, আবার বলি, এখানের যে অ্যামিটারের রোধ আছে এটাকেও তারা জি নামে ডিনোট করে থাকে এবং এটাকে তারা কি বলে? আইএস বলে। তো এই যে কনফিগারেশনটা আছে এটা যেহেতু আগেরটার সাথে মিলে যায় তাই অবশ্যই এই সূত্রটা কিন্তু এখনো খাটবে। কিন্তু তারপরও এখানের যে এসটা আছে সেটা বের করার জন্য আমরা সরাসরি একটা সূত্র মনে রাখি। সেই সূত্রটা হলো অনেকটা এরকম: যদি আমাদের গ্যালভানোমিটারটা আগে আই পরিমাণ কারেন্ট মাপতে পারতো আর এখন যে কারেন্টটা তাকে মাপতে হবে সেটা হলো আই প্রাইম। সো আই প্রাইমকে আই দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটাকে আমরা বলি এন। ওকে, আই প্রাইমকে আই দিয়ে ভাগ করলে যে রেজাল্ট আসে সেটা হলো আমাদের এন। এখন একটু অ্যানালজির মাধ্যমে মনে রাখি, আমাদের এই যে এসটা আছে সেটা কি হতে হবে? অনেক ছোট হতে হবে। সো সেহেতু আমাদের নতুন যে শান্টের রোধ সেই শান্টের রোধ হবে আগে যে রোধটা ছিল, দ্যাট ইজ জি, এটা হলো কি গ্যালভানোমিটারের রোধ, ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ইউজুয়ালি এই এন এর ভ্যালু 100, 150 এরকম হয়ে থাকে। তো সেই কারণে আমাদের এস এর ভ্যালুটা কিন্তু কি আসবে? বেশ ছোট আসবে। সো এটা হলো আমাদের গ্যালভানোমিটারের অ্যামিটারের পাল্লা বৃদ্ধির ফর্মুলা। এই ফর্মুলাটাও আমাদের মাঝে মাঝে কাজে লাগবে। তাহলে যদি আমাদেরকে কখনো কোয়েশ্চেন করে এরকম যে একটা অ্যামিটার সেটা 10 এম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারে, তার মাধ্যমে আমরা যদি 100 এম্পিয়ার মাপতে চাই তাহলে কত মানের শান্ট কানেক্ট করতে হবে? আমরা বলবো এখানে যে আমাদের এন এর ভ্যালু হবে 100 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 10। সুতরাং আমাদের এস এর ভ্যালু হবে গ্যালভানোমিটারের রোধ, দ্যাট ইজ জি, ডিভাইডেড বাই 10 মাইনাস 1। তো এটা হয়ে যাবে জি বাই 9। এখন জি এর বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে, 30, 32, 22 এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে। সেখান থেকে আমরা শান্টের ভ্যালুটা বের করে নিতে পারবো। তো অ্যামিটারের ক্ষেত্রে আমাদের এই দুইটা ফর্মুলা কাজে লাগে। আর আরেকটা জিনিস সেটা হলো সার্কিটের ভেতরে অ্যামিটারকে অলওয়েজ কিসে কানেক্ট করতে হবে? সিরিজে কানেক্ট করতে হবে। ওকে, সো অ্যামিটারকে সিরিজে কানেক্ট করতে হয়। এটা কেন? কারণ অ্যামিটারের যে রোধ আছে, রোধ অফ অ্যামিটার, এটা থিওরিটিক্যালি কিন্তু জিরোর কাছাকাছি চলে যায়। সো আমরা একটা অ্যামিটারকে যদি প্যারালালে প্যারালালে কানেক্ট করে দিই তখন কি হবে? সাপোজ আমরা এরকম একটা অ্যামিটারকে প্যারালালে কানেক্ট করে দিলাম। তখন আমাদের কারেন্টটা এদিক বরাবর আসবে। আসার পর দেখবে এইখানে একটা রোধ আছে। কিন্তু থিওরিটিক্যালি এখানে কি নেই? কোনো রোধই নেই। তখন সে পুরা কারেন্টটা এদিক বরাবর পাঠিয়ে দিবে। অর্থাৎ এখানে একটা শর্ট সার্কিটের মতন অবস্থা হবে। অর্থাৎ তখন আমাদের সার্কিটটা কনভার্ট হয়ে এইরকম একটা সার্কিট হয়ে যাবে। ওকে? যেখানে এই রোধটাই কমপ্লিটলি বাদ পড়ে যাবে। তো ম্যাথের ভিতরে মাঝে মাঝে আমাদের এই জিনিসটা কাজে লাগে। তাই একটু বলে রাখলাম। এবার আমরা যাব ভোল্টমিটারে। ওকে, সো ভোল্টমিটারের জন্য আমাদের আসলে আলাদা কোনো সূত্র আমরা মনে রাখি না। তো আমাদের যেটা করতে হবে, ভোল্টমিটারের ক্ষেত্রে সিনারিওটা কি হয় সেই জিনিসটা মনে রাখতে হবে এবং অঙ্ক আসলে এখানে আমরা যেই রুলগুলো ব্যবহার করছি সেগুলো দিয়ে অঙ্কগুলো করে নিতে হবে। সো প্রথমেই ভোল্টমিটারের ভিতর আমাদের একটা রোধ থাকে যেটা হলো একটা গ্যালভানোমিটারের রোধ। তো সেটাকে ইউজুয়ালি আমরা জি দিয়ে প্রকাশ করে থাকি। সো এখানে আমরা গ্যালভানোমিটার দেখাই এবং জি দ্বারা আমরা বুঝাই গ্যালভানোমিটারের রোধটা, যেটা আমরা একটু আগেও লিখেছি। তো এখানে আর লিখছি না। সেটার সাথে আমাদের বেশ বড় মানের একটা রোধ কানেক্টেড থাকে। ওকে? বেশ বড় মানের একটা রোধ কানেক্টেড থাকবে যেটাকে আমরা বললাম স্মল আর। তো কালেক্টিভলি আমাদের এই যে পুরো জিনিসটা, এটাকে যদি আমরা একটা বক্সের ভেতরে রাখি তাহলে এখানে যে পুরো জিনিসটা সেটাকে আমরা এখন থেকে ভোল্টমিটার বলা শুরু করব। ওকে? সো ভোল্টমিটারের ভেতরে আসলে এই জিনিসগুলো থাকে। এখন ভোল্টমিটারের মাধ্যমে আমরা কি মাপতে চাই? আমরা কিন্তু একটা ভোল্টেজ মাপতে চাই। অর্থাৎ এটার অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকবে যেটা আমরা মেজার করতে চাই। সো অবস্থাটা কিরকম হয় সেটা যদি আমরা দেখি, প্রথমত আমাদের এখানে গ্যালভানোমিটারটা থাকবে। তার সাথে একটা বড় মানের রোধ থাকবে যেটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করছি এবং সেটার অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকবে যেটা আমরা মাপতে চাই। আপাতত সেই জিনিসটাকে আমি একটা ব্যাটারির মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। তো যেহেতু এই দুইজন কিসে কানেক্টেড আছে? সিরিজে কানেক্টেড। তাই তাদের মধ্য দিয়ে কারেন্টটা কিন্তু কি হবে? অবশ্যই সেম হবে। সো আমরা বললাম তাদের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো আই পরিমাণ কারেন্ট যখন প্রবাহিত হবে তখন এইটার অ্যাক্রসে কিছুটা ভোল্টেজের ড্রপ হবে এবং এইটার অ্যাক্রসে কিছুটা ভোল্টেজের ড্রপ হবে। ওকে? সো এইটার অ্যাক্রসে ভোল্টেজের যে ড্রপ সেটাকে আমরা বলছি ভিজি। আর এটার অ্যাক্রসে ভোল্টেজের যে ড্রপ সেটাকে আমরা বলি ভিএস। এক কাজ করি, যেহেতু আমরা শান্ট নিয়ে কাজ করছি তাই একসাথে এটাকে এস নামে প্রকাশ করে দেই। ওকে?
তো এটাও আমাদের এস, এটাও কি হবে? এস হবে। তো এখন এই ২ টা ভোল্টেজের ভেতর আমরা একটা সম্পর্ক বের করতে চাই। তো সম্পর্কটা কিভাবে বের করা যায়? খেয়াল করি এই যে Vs সেটা কিন্তু আমাদের S এর ২ প্রান্তে বিভবের পার্থক্য। তো ওহমস ল থেকে আমরা বলতে পারি যে আমাদের Vs এটা সমান হবে কারেন্ট ইনটু তার মধ্যে যে রোধ সেটা হলো I, সেটা হলো S। সো এখান থেকে I সমান কি লেখা যায়? Vs ওভার S। আবার এই যে G এর অ্যাক্রসে ভোল্টেজটা কত? সেটা হলো Vg। তো ওহমস ল অনুসারে সেটা ইকুয়ালস টু লেখা যায় I ইনটু গ্যালভানোমিটারের রোধ সেটা হলো G। সো এখান থেকেও I ইকুয়ালস টু আমরা লিখতে পারি Vg ডিভাইডেড বাই G। তো যেহেতু কারেন্ট দুইটা পরস্পর সমান, তাই এই পার্টটা আর এই পার্টটা পরস্পর কি হবে? সমান হবে। তো সেই জিনিসটা যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে আসবে Vs ডিভাইডেড বাই S ইকুয়ালস টু Vg ডিভাইডেড বাই G। ওকে। সো এটা হলো আমাদের একটা ইকুয়েশন, এবং আরেকটা ইকুয়েশন অনুসারে আমরা লিখতে পারবো যে আমাদের Vg আর Vs এই দুইটাকে যোগ করলে V এর সমান আসবে। তো ইউজুয়ালি আমাদের এই ২ টা ইকুয়েশন থেকে আর বাড়তি কোনো ইকুয়েশন লাগে না। এই ২ টা ইকুয়েশন থেকেই আমরা S এবং G এগুলোর ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। ওকে? সো আমাদের কাজ হলো আসলে এই ২ টা ইকুয়েশন লিখে ফেলা যখনই আমরা ভোল্টমিটারের অঙ্ক পাবো। এরপরে সাপোজ আমাদের কাছে যে ভোল্টমিটারটা আছে সেটা তো একটা কন্ডিশনের জন্য রেট করা ছিল। যে কন্ডিশনের হিসাবে আমাদের এই যে রোধটা, সেই রোধটা বেশ বড় মানের ছিল। এখন যদি আমরা এমন একটা জায়গায় মাপতে চাই, যেই জায়গার জন্য ওই রোধটা আর বড় থাকছে না, তখন আমাদের এইটাকে কি করতে হবে? কিছুটা চেঞ্জ করে নিতে হবে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? আমি আরেকবার বলি। আমরা যে গ্যালভানোমিটারটা বানালাম, ভোল্টমিটারটা বানালাম, সেটা কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য রেটেড ছিল। যে আমাদের বাইরে সাপোজ এখানে ১০ ওহমের রোধই আমরা মাপি, তখন আমরা গ্যালভানোমিটারের ভেতরে মোটামুটি ১০০০ ওহমের একটা রোধ নিলাম। তখন এইটার রেসপেক্টে এটা কি ছিল? বেশ বড় মানের একটা রোধ ছিল। কিন্তু যদি এরকম হয় যে আমরা ওই ভোল্টমিটারের মাধ্যমেই ১০০ ওহমের একটা রোধ মাপতে যাচ্ছি, তখন কিন্তু আর ১০০০ ওহমটা তত সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বড় হবে না। তাই ওটার মাধ্যমে যদি আমরা সেম ভোল্টেজকে মাপতে যাই, তাহলে কিন্তু আমাদের ভোল্টমিটারটি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনাটা এড়াতে আমাদের কি করতে হয়? ভোল্টমিটারের পাল্লাটা বৃদ্ধি করতে হয়। অর্থাৎ যেই ভোল্টমিটার আগে 10 ভোল্ট পর্যন্ত মাপতে পারত, সেটার দ্বারাই ১০০ ভোল্ট পর্যন্ত মাপার জন্য আমাদের জাস্ট স্লাইটলি কিছু একটা চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জটা কি? সেটা একটু দেখে আসি। তো চেঞ্জটা আসলে খুব বেশি কিছু না। আমরা যেটা করব, একটু আগে যেমন গ্যালভানোমিটারের সাথে একটা রোধ কানেক্ট করেছিলাম, এখন আমরা ভোল্টমিটারের সাথেই একটা রোধ কানেক্ট করে দিব, এবং যথারীতি এই রোধের ভ্যালুও কি হবে? যথেষ্ট বড় হবে। সো এটাকে আমরা আর এর মাধ্যমে প্রকাশ করলাম। সো এই আরটা কি? আরটা হলো আমাদের ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য যেই পরিমাণ ভোল্টেজ প্রয়োজন হয়। ওকে? সো আমরা একবার ইকুয়েশনটা দেখি কিভাবে আসে। আমরা জানি ভোল্টমিটারের মাধ্যমে ভোল্টেজ মাপার জন্য আমাদের এই ২ টা মাথার across একটা ভোল্টেজ থাকতে হবে। সো এটা থাকলো সেই ভোল্টেজ। সাপোজ আমরা এইটার মাধ্যমে NV ভোল্টেজকে মাপতে চাই। কিন্তু আমাদের যে ভোল্টমিটার আছে সেটা সর্বোচ্চ V পরিমাণ ভোল্টেজ মাপতে পারে। কত মাপতে পারে? V পরিমাণ ভোল্টেজ। তাহলে এটার across এ আমরা চাই V পরিমাণ ড্রপ হোক। তাহলে এটার across এ কতটুকু হবে? N-1 ইনটু V পরিমাণ। অর্থাৎ এই যে NV ভোল্ট ছিল, তার থেকে V পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে N-1 ইনটু V পরিমাণ ভোল্টেজ। তো আমরা এইরকম একটা সিনারিও এখানে দেখতে চাই। ওকে। সো এই সিনারিও গুলোতে ইউজুয়ালি আমাদের যে ভোল্টমিটারের যেই রোধটা, সেই রোধটাকে G এর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, এবং এটাকে প্রশ্নে উল্লেখ করে এভাবে যে গ্যালভানোমিটারের রোধ হলো G। তো আমরা মনে রাখবো গ্যালভানোমিটার বলতে এখানে ভোল্টমিটারের রোধটাকে বোঝানো হয়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে। সো এখান থেকে এখন আমরা একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম, দ্যাট ইজ ১ নাম্বার ইকুয়েশনটা। অর্থাৎ যেটার across এ ভোল্টেজ ডিভাইডেড বাই সেই রোধ ইকুয়ালস টু across এ ভোল্টেজ ডিভাইডেড বাই ওই রোধ। সেই ইকুয়েশনটা ব্যবহার করব। সো আমাদের গ্যালভানোমিটারের যে রোধটা আছে G, তার across এ ভোল্টেজ হলো V। সো আমরা এখানে লিখতে পারবো V ওভার G। এটা ইকুয়ালস টু হলো আমাদের রোধের across এ ভোল্টেজ কত? সেটা হলো N-1 ইনটু V। সো N-1 ইনটু V, আর নিচে থাকে আমাদের রোধ, দ্যাট ইজ R। সো এখান থেকে খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি V আর V বাদ পড়ে যাবে। তখন আমাদের R এর ভ্যালুটা কি আসবে? এখান থেকে আমাদের R সমান আসবে N-1 ইনটু G। এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। এই ফর্মুলাটা হলো আমাদের গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধির ফর্মুলা। তাহলে এখানে N এর পরিচয়টা কি? সো N এর পরিচয়টা যদি আমরা লক্ষ্য করি, আমাদের আগে যে ভোল্টেজ মাপতে পারতাম সেটা যদি সাপোজ ১০ ভোল্ট হয়,
আর পরে যে ভোল্টেজ মাপতে পারতাম সেটা যদি 100 ভোল্ট হয়, তখন 100 কে 10 দ্বারা ভাগ করলে যে 10 আসে, এই 10 হলো আমাদের N এর মান। আর যেহেতু ভোল্টমিটারে আমরা কি করি সবসময় বড় মানের একটা রোধ কানেক্ট করি, তাই এখানে n-1 দ্বারা গুণ করতে হবে। এটা আমরা মনে রাখার জন্য বললাম। ফর্মুলাটা কিভাবে আসে সেটা তো আমরা দেখলাম। তো আমরা মনে রাখবো যে আমাদের n, এটা মানে হলো V প্রাইম ডিভাইডেড বাই V, যেখানে V প্রাইমটা হলো নতুন ভোল্টেজ যেটা আমরা এখন মাপতে চাই, আর Vটা হলো পুরনো ভোল্টেজ যেটা আমরা মাপতে পারতাম। তো এটার মাধ্যমে আমাদের ভোল্টমিটারের মোটামুটি সবকিছুই শেষ। তাহলে ভোল্টমিটারে এই ২ টা ইকুয়েশন মাথায় রাখতে হবে এবং এই একটা ইকুয়েশন মাথায় রাখতে হবে। এটা কখন ইউজ করব? যখন আমাদের ভোল্টমিটার অলরেডি একটা আছে, সেটার পাল্লাবৃত্তি করে আমরা নতুন একটা ভোল্টেজ মাপতে চাই। তখন আমাদের এতটুকু মানের একটা রোধ কানেক্ট করতে হবে। এবার আমরা যদি একটা ভোল্টমিটারকে সার্কিটে কানেক্ট করতে চাই, তাহলে সেটাকে কিভাবে কানেক্ট করতে হবে? তো আমরা মনে রাখবো যে ভোল্টমিটার অলওয়েজ প্যারালালে কানেক্ট করতে হয়। ওকে? তাহলে ভোল্টমিটারকে অলওয়েজ কি করতে হবে? প্যারালালে কানেক্ট করতে হবে। এখানে একটা কনফিউশন আসে, সেটা হলো ভোল্টমিটারের যে কনস্ট্রাকশনে কিন্তু গ্যালভানোমিটারের সাথে সিরিজে একটা বড় মানের রোধ কানেক্টেড থাকে। এখন পুরা যে ভোল্টমিটারটা আছে, সেটা দ্বারা আমরা যখন একটা সার্কিটের ভোল্টেজ মাপতে যাব, তখন আমাদেরকে ওই ভোল্টমিটারটাকে সার্কিটের সাথে প্যারালালে কানেক্ট করতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন কথা হলো, যদি আমরা ভুল করে প্যারালালে কানেক্ট না করে সিরিজে কানেক্ট করে দিই, তখন কি হবে? সো আমাদের এখানে মনে রাখতে হবে যে ভোল্টমিটার যেটা আছে, সেই ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা কি বলতে পারি? সাপোজ আমরা রেজিস্ট্যান্স অফ ভি বলছি ভোল্টমিটার। এটা কিন্তু থিওরিটিক্যালি ইনফিনিটি। কারণ ওই যে ভোল্টমিটারের সাথে আমরা বড় মানের একটা রোধ যোগ করি, তো থিওরিটিক্যালি সেটা আইডিয়াল কেসের জন্য কি হবে? ইনফিনিটি হবে। তো সেরকম যদি হয়, তখন এই যে একটা সার্কিট আছে, তার সাথে একটা ভোল্টমিটার আমরা সিরিজে কানেক্ট করে দিলাম ভুলবশত। আর আমাদের এখানে একটা ব্যাটারি আছে। সো এটা কানেক্ট করার কারণে কি হবে? কারেন্টটা যখন এদিক বরাবর আসার চেষ্টা করবে, তখন সে দেখবে এখানে বিশাল মানের একটা রোধ বসে আছে। থিওরিটিক্যালি সেটা অসীম মানের রোধ। আর অসীম মানের রোধ মানেই হলো সেখানে একটা শর্ট সার্কিট, সেখানে একটা সেখানে একটা ওপেন সার্কিট বিদ্যমান। অর্থাৎ এই জিনিসটা তখন হয়ে যাবে অনেকটা এইরকম দেখতে। ওকে? অর্থাৎ আমাদের যেই ব্রাঞ্চে আমরা ভোল্টমিটারটা কানেক্ট করলাম, ওই ব্রাঞ্চের সকল কানেকশন নষ্ট হয়ে যাবে। তো এটা হলো আমাদের ভোল্টমিটারের কানেকশন। আশা করি ভোল্টমিটার সম্পর্কে আমাদের তেমন কোনো অসুবিধা আর থাকবে না। সো এরপরে আমাদের আরো একটা টপিক থাকে, যেটা হলো পোটেনশিওমিটার। তো এই পোটেনশিওমিটার টপিকটা আসলে আমাদের সৃজনশীল অথবা অ্যাডমিশন এগুলোর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। এটা আমাদের খুব বেশি কাজে লাগে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলোতে বা প্র্যাকটিক্যালের যে থিওরিগুলো আছে সেগুলো বোঝার জন্য। তো আমরা সেটা একবার এখানে পড়ে নেই, যেহেতু একসাথে সব সূত্রগুলো লিখে রাখছি। ওকে, সো পোটেনশিওমিটারের টপিকগুলো একটু কমপ্লিকেটেড, আমাদের একটু মন দিয়ে দেখতে হবে। তো পোটেনশিওমিটারের মাধ্যমে আমরা আসলে ৩ টা কাজ করি। ১ম এ আমরা যেকোনো একটা ব্যাটারির তড়িৎচালক শক্তি মাপতে পারি। ওকে। সো যেহেতু আমরা তড়িৎচালক শক্তি মাপতে পারছি, তো যেহেতু আমরা ব্যাটারির তড়িৎচালক শক্তি দ্যাট ইজ ই এটা মেজার করতে পারছি, তো আমরা ২ টা ব্যাটারির মধ্যে তড়িৎচালক শক্তির কম্পেয়ারও করতে পারবো। ওকে। সো এবার ৩ নম্বর যেটা থাকে সেটা হলো ওই যে ব্যাটারির আরো একটা অ্যাট্রিবিউট যেটা হলো অভ্যন্তরীণ রোধ। সেই অভ্যন্তরীণ রোধটাও আমরা পোটেনশিওমিটারের সার্কিটের মাধ্যমে হিসাব করতে পারি। ওকে। সো আমরা খুব বেশি থিওরিতে যাব না। একবার শুধু একটু বলে দেই কোন জিনিসটাতে কি আছে। তো ১ম এই আমাদের পোটেনশিওমিটারে বাইরে একটা এক্সটার্নাল ব্যাটারি থাকে। ওকে? সো আমাদের এক্সটার্নাল একটা ব্যাটারি কানেক্ট করতে হবে, বেশ বড় মানের। এই একটা ব্যাটারি আমরা এখানে কানেক্ট করলাম। এক কাজ করি, এটাকে উল্টাভাবে নিই, তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। ওকে, সাপোজ এটা হলো আমাদের ভি মানের একটা ব্যাটারি। তো এই জিনিসটার মাধ্যমে আমরা একটা সার্কিট কমপ্লিট করে রাখবো। ওকে? এরকম একটা সার্কিট আমরা কমপ্লিট করতে পারি। তো আমি এখানে একটা রোধ দিয়ে রাখি, যাতে আমাদের জিনিসটা একটু রিয়ালিস্টিক হয়। এইখানে আমি একটা রোধ দিয়ে রাখলাম। সো এই রোধটা সাপোজ আর।
ভালো কথা। এখন আমাদের যেটা করতে হয় সেটা হলো এখানে এক্সটার্নাল আরো একটা সার্কিট কানেক্ট করতে হয়। সো আমরা এখানে আরো একটা সার্কিট কানেক্ট করছি এবং এখানে সেই ব্যাটারিটা থাকবে যার তড়িৎচালক শক্তি আমরা মাপতে চাই, এবং খেয়াল করব এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস প্রান্তটা দিতে হবে আর অন্য পাশে আমাদের প্লাস প্রান্তটা দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন সমস্যা আসবে। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, তারপরে এই জায়গায় আমরা একটা গ্যালভানোমিটার কানেক্ট করব আর তার সাথে আমাদের এখানে একটা জকি কানেক্টেড থাকবে। ওকে, সো জকিটাকে আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। এটা মানে হলো আমরা বিভিন্ন পয়েন্টে এটাকে কানেক্ট করতে পারবো আর কি। ওকে, সো এই অবস্থায় আমাদের যে তড়িৎচালক শক্তি সেটা হলো ই আর তার অভ্যন্তরীণ রোধটা হলো আর। এখন আমাদের এখানে যে তারটা আছে সেটা একটু স্পেশাল। স্পেশাল এই সেন্সে যে এই তারটা আমাদের অন্য তারগুলোর থেকে একটু মোটা হবে এবং তারটার ব্যাসার্ধ থ্রু আউট সব জায়গায় কি হবে, সেম হবে। সো তখন এই তারের প্রতি একক দৈর্ঘ্যে আমাদের কিছুটা রোধ থাকবে, কারণ আমরা জানতাম যে রোধ সেটার ইকুয়েশন কি, আর সমান সমান হয় রো এল বাই এ। সো এখানে যে রোধটা আসে তারের দৈর্ঘ্য বরাবর, সেই রোধটা কিন্তু আমাদের লিনিয়ারলি ভ্যারি করে। তো এটা কি বোঝাতে চাচ্ছি আসলে, সো আমাদের এই প্রান্তটাকে যদি আমরা ধরি প্লাস ভি, এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এই যে এখানে এই প্রান্ত জুড়ে সব জায়গায় আমাদের কি থাকবে, 0 ভোল্ট থাকবে। অর্থাৎ আমাদের এই প্রান্ততে কত আছে, 0 ভোল্ট আছে। আর এটা যেহেতু ভি, তাহলে এই প্রান্ত বরাবর কিছুটা ভোল্টেজে ড্রপ হয়ে এখানে নতুন একটা ভোল্টেজ আসবে, সেটাকে আমরা বলতে পারি ভি প্রাইম। তাহলে এই যে পুরো তারটা আছে সেখানে দেখি একটা ভোল্টেজের ডিফারেন্স কিন্তু আছে, সেই ডিফারেন্সটা কত, 0 থেকে ভি প্রাইম পর্যন্ত। সো পুরা তারের দৈর্ঘ্যটাকে যদি আমরা এল ধরি, তখন আমরা বলতে পারবো যে এল দৈর্ঘ্যে বিভবের পার্থক্য হলো ভি প্রাইম, সুতরাং একক দৈর্ঘ্যে বিভবের পার্থক্য হলো ভি প্রাইম বাই এল। এটাকে আমরা নাম দেই ল্যামডা। তো এখন কেউ যদি এক্স দৈর্ঘ্যে রোধ কত সেটা জিজ্ঞেস করে, বা L1 দৈর্ঘ্যের রোধ কত সেটা জিজ্ঞেস করে, সেটা কত আসবে, একক দৈর্ঘ্যের রোধ ইন্টু L1 পরিমাণ। সো এভাবে কিন্তু আমরা একক দৈর্ঘ্যের রোধ কত সেটা হিসাব করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা যদি জকিটাকে এই পয়েন্টে কানেক্ট করি, এটার মানে হলো এই জায়গায় কিছুটা কি থাকবে, রোধ থাকবে। রোধ থাকার কারণে 0 থেকে এই জায়গায় ভোল্টেজের কিছুটা কি হবে, ড্রপ হবে। অথবা আমরা বলতে পারি কারেন্ট যেহেতু এই দিক বরাবর যাবে, এই ভি থেকে এদিক বরাবর আসার সময় এই জায়গা পর্যন্ত কি হবে, কারেন্টের কিছুটা ড্রপ হবে অথবা ভোল্টেজের কিছুটা ড্রপ হবে, এবং এখানে আমাদের ভি ডাবল প্রাইম একটা রোধ থাকবে। সো এখন যে জিনিসটা হবে সেটা হলো আমরা যদি জকিটাকে এই পয়েন্টটাতে কানেক্ট করি, তাহলে আমাদের মেইন ব্যাটারিতে কারেন্ট কি হবে, মেইন ব্যাটারিতে কারেন্ট এভাবে বের হবে, বের হওয়ার পর এখানে আসবে, এখানে আসলো ভি প্রাইম। তারপরে যখন এই তার বরাবর যাবে তখন কিছুটা ভোল্টেজের কি করবে, ড্রপ করে যাবে। সো এখানের দৈর্ঘ্যটা যদি এক্স হয় তাহলে সে এতটুকু জায়গায় ল্যামডা ইন্টু এক্স এত পরিমাণ ভোল্টেজে ড্রপ করবে। ড্রপ করার পর এখানে একটা নতুন ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজটাকে সাপোজ আমরা বললাম ভি ডাবল প্রাইম। ওকে, সো সেরকম একটা জিনিস কিন্তু এখানে ঘটতে থাকবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো জকিটাকে এমন একটা পয়েন্টে কানেক্ট করব যে পয়েন্টে যাওয়ার পরে এই গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দেখাবে না। অর্থাৎ গ্যালভানোমিটারের এখানে যে কাঁটাটা থাকে, যে কাঁটাটা ডিফ্লেক্ট করে আমাদের কারেন্টের উপস্থিতি দেয়, সেই ডিফ্লেকশনটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো সাপোজ এইটা হলো আমাদের সেই বিন্দু, যেই বিন্দুতে আমাদের ডিফ্লেকশনটা 0 হয়ে গেল। তাহলে ডিফ্লেকশন 0 হওয়ার মিনিং কি? ডিফ্লেকশন 0 হওয়ার মিনিং হলো এই যে রোধটা আছে, এই যে আমাদের লাইনটা আছে, এই লাইনের ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। তাহলে কি হবে একটু খেয়াল করি। এই পয়েন্টটা হলো আমাদের 0, তাহলে এই পয়েন্টটাও 0, এই পয়েন্টটাও 0। তাহলে 0 থেকে যেহেতু আমরা পজিটিভ প্রান্তে যাচ্ছি, তাহলে তড়িৎচালক শক্তির পরিমাণ কি পাবে? শক্তি পাবে। এবার যখনই আমরা এই প্রান্ত থেকে এদিকে যাব, তখন আমাদের ভোল্টেজের ড্রপ হওয়ার কথা যদি এখানে কারেন্ট থাকতো। তবে যেহেতু এখানে কারেন্ট নেই, তাই ভোল্টেজের কিন্তু কোনো ড্রপ হবে না। তাহলে এই পয়েন্টটাও আমাদের ই হবে, এই পয়েন্টটাও আমাদের কি হবে, ই হবে। অর্থাৎ এই যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাও কি হবে, ই হবে। আর এই পয়েন্টের ভোল্টেজ কত সেটা কিন্তু আমরা হিসাব করতে পারতাম। কিভাবে হিসাব করব? এই যে এখান থেকে যতটুকু ভোল্টেজ আছে ততটুকু ভোল্টেজে কিন্তু এই দুইটা প্রান্তে আছে, কারণ এই প্রান্তটা আর এই প্রান্তটা যা ব্যাটারির এই প্রান্ত আর এই প্রান্ত কিন্তু একই জিনিস। সো এখানের ভোল্টেজ আমরা কিভাবে মাপবো, সেটা মাপার জন্য আমাদের জাস্ট কি দরকার, লেন্থটা দরকার। সো আমরা যদি বলি এইখান থেকে এতটুকু লেন্থ হলো L1, তখন আমরা বলতে পারবো যে ল্যামডা দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে ভোল্টেজের ড্রপ হলো ল্যামডা পরিমাণ। সুতরাং L1 দৈর্ঘ্যে ভোল্টেজের ড্রপ হলো ল্যামডা L1। আর L1 দৈর্ঘ্যে ভোল্টেজের ড্রপ যা, আমাদের ব্যাটারির ভোল্টেজটাও কিন্তু কি তা। তো সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের ই সমান সমান হবে ল্যামডা L1। সো এটা হলো আমাদের প্রথম ইকুয়েশন, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে গ্যালভানিক পোটেনশিওমিটারের জন্য।
সো এইভাবে আমরা কি করলাম? একটা ব্যাটারির তড়িৎচালক শক্তিটা মেপে ফেলতে পারলাম। এইবারে আমরা যদি ২ টা ব্যাটারি কম্পেয়ার করতে চাই তাহলে কি করব? তো আমি একবার সার্কিটটা এঁকে নেই। ওকে। সো এটা হলো আমাদের মোটামুটি একটা সার্কিট। যে সার্কিটে এটা হলো আমাদের একটা ব্যাটারি যেটা হলো E1 আর এটার অভ্যন্তরীণ রোধ হলো R1। এটা হলো দ্বিতীয় ব্যাটারি যেটা হলো E2 অভ্যন্তরীণ রোধ হলো R2। সো এখানে ২ টা কিন্তু চাবি কানেক্টেড থাকে। তো আমরা যেটা করি সেটা হলো ১ম এ এই চাবিটাকে কানেক্ট করে দেই। কানেক্ট করার পর জকি নিয়ে আমরা এই পয়েন্টে কি পাই? এই পয়েন্টে আমরা নিষ্পন্দ বিন্দু পাই। অর্থাৎ G এর ভ্যালুটা তখন কি হয়? 0 হয়। এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। সো সেই দৈর্ঘ্যটা যদি L1 হয়, একটু আগের থিওরি থেকেই আমরা খুব ক্লিয়ারলি বলতে পারবো যে আমাদের E1 এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে ল্যামডা L1। কারণ নিচের সার্কিটটা যেহেতু ওপেন সার্কিট তাই সেটা কিন্তু আমাদের হিসাবেই আসবে না। তো হিসাবে না আসলে আগের চিত্রটা আর এখনের চিত্রটা কিন্তু অলমোস্ট সেম। এরপরে আমরা যে কাজটা করি সেটা হলো এখানের যে চাবিটা আছে সেই চাবিটাকে আবার ওপেন করে দেই এবং এখানের যে চাবিটা আছে সেটাকে আমরা ক্লোজ করে দেই। তো ক্লোজ করে দিলে আমরা আগের মতন হিসাব করতে পারবো। সো আগের মতন হিসাব করে আমরা দেখলাম যে আমাদের L2 তে এখন আমরা নিষ্পন্দ বিন্দুটা পাই। সো সেখান থেকে আমরা বলতে পারবো যে E2 এটা সমান হবে ল্যামডা L2। সো একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে ইকুয়েশন পেয়ে যাই যে E1 বাই E2 এটা সমান হলো L1 ডিভাইডেড বাই L2। সো এটা হলো আমাদের আরেকটা ফর্মুলা যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে আমরা ২ টা ব্যাটারির মধ্যে কি করতে পারি? কম্পেয়ার করতে পারি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এবার লাস্ট সেটা হলো অভ্যন্তরীণ রোধ নির্ণয়। ওকে। সো অভ্যন্তরীণ রোধের জন্য আমি সার্কিটটা একটু আঁকি। ওকে। সো এটা হলো আমাদের সেই সার্কিট। যে সার্কিটে একটা এক্সটার্নাল ব্যাটারি আছে সেটা হলো V। এখানে একটা যেকোনো রোধ আছে। জাস্ট কারেন্টটা ফ্লো যাতে হয় সেটা বোঝানোর জন্য। সেটা হলো আমাদের R। ওকে? এরপরে এখানে আমাদের একটা এক্সটার্নাল রোধ আছে যে রোধের ভ্যালুটা আমরা জানি। সো এখানে যেহেতু ২ টা সেম হয়ে যাচ্ছে তাই আমি এটাকে R প্রাইম বললাম। তো এটায় যে R টা আছে সেটা হলো আমাদের নোন একটা ভোল্টেজ। ওকে? আর এখানে যে রোধটা আছে সেইটা হলো আমাদের ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। আর এটাই আমরা মেজার করতে চাই। তো ১ম এ আমরা যেটা করব সেটা হলো এই যে চাবিটা আছে সেটাকে ওপেন রাখবো। তো সেটাকে যদি ওপেন রাখি তাহলে কিন্তু একদম ১ম যে কেসটা আমরা হিসাব করেছি সেটার মতন। কারণ নিচের যে প্রান্তটুকু আছে সেটুকুকে সরিয়ে ফেললেও কিন্তু কিছু যায় আসে না। যেহেতু সেটা ওপেন সার্কিট। সো এখন আমরা কি করলাম জকিটাকে এই পয়েন্টে কানেক্ট করলাম। কানেক্ট করার পর দেখলাম যে L1 দূরত্বে আমরা কিছুটা ভোল্টেজের ড্রপ পেয়েছি। সো সেখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের E এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে ল্যামডা ইনটু L1। এটা আমরা লিখে ফেলেছি আমাদের একদম ১ম সূত্রটা থেকে। এখন একটু লক্ষ্য করি। যদি আমরা এই যে চাবিটা আছে সেটাকে কানেক্ট করে দেই, তখন কি হবে? তখন দেখি এইখানে কিন্তু একটা সার্কিট কমপ্লিট হয়ে গেছে। ঠিক না? এখানে কি হয়েছে? একটা সার্কিট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সেই সার্কিটে আমাদের এখানে যে তার সেখান থেকেও কারেন্ট আসার কথা। কিন্তু আমরা যেটা করব সেটা হলো এমন একটা পয়েন্ট খুঁজে বের করব, যেটা আমাদের L2 দৈর্ঘ্যে হবে। সেই দৈর্ঘ্যে গিয়ে আমাদের এখানে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কেন প্রবাহিত হবে না? এটা কখন হবে না খেয়াল করি। যখন আমাদের এই প্রান্তের রোধ যখন আমাদের এই প্রান্তের যেই ভোল্টেজ আর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের যে ভোল্টেজ, এই ২ টা যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু এই ব্রাঞ্চের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর এই ব্রাঞ্চের ভেতর দিয়ে কোনো কারেন্ট না যাওয়ার কারণে কি হবে? এই ব্রাঞ্চে উপরে যেই সার্কিটটা আছে, উপরের যে লুপটা আছে, সেখান থেকে কোনো কারেন্ট প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই যে লুপটা আছে, সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট চলতে থাকবে, আর এখানেও আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট চলতে থাকবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আমি আরেকবার বলি, আমরা এমন একটা পয়েন্ট খুঁজে বের করব, যেই পয়েন্টে এই বিন্দুর ভোল্টেজ আর এই বিন্দুর ভোল্টেজ কি হয়ে যায়? সেইম হয়ে যায়। যার কারণে উপর থেকে কোনো কারেন্ট আর এটার ভিতর চলে আসতে পারবে না। কারণ এই পয়েন্টে আমাদের কি? তড়িৎ পরিবহন বন্ধ হয়ে গেছে। কারণ ভোল্টেজের ডিফারেন্ট নেই। তাই এই পয়েন্টে যদিও আমাদের কানেকশন আছে, কিন্তু তারপরেও কি আসতে পারবে না? ভোল্টেজ কারেন্ট আসতে পারবে না। তো এটার একটা মিনিং আমরা দাঁড় করাতে পারি। সেটা হলো আমাদের এই পয়েন্টের ভোল্টেজটাও কি হয়ে গিয়েছে? সেইম হয়ে গিয়েছে।
আর আরেকটা জিনিস যদি একটু দেখি, আমরা মাইনাসের সাথে কিন্তু মাইনাস কানেক্ট করার কথা। ওকে? তো আমরা মাইনাসের সাথে মাইনাসটা কানেক্ট করে নেই। ওকে। এবার আমাদের সার্কিটটা ঠিকঠাক আছে। ওকে। সো এখন নিচের যে সার্কিটটা, সেখানে যদি আমরা বলি যে আমাদের I পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো I এর ভ্যালুটা কত হবে? I সমান আমরা জানি এটা আসে E ডিভাইডেড বাই R প্লাস স্মল r। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন সিম্পলিসিটির জন্য আমরা ধরে নেই আমাদের A পয়েন্টটা হলো 0 এবং A পয়েন্টটা হলো প্লাস V। তাহলে এইটাও 0, তাহলে A পয়েন্টটাও 0 হবে। এই পয়েন্টটাও কি হবে? 0 হবে। এরপরে এই পয়েন্টটাও 0 হবে। এখন আমরা এদিক বরাবর যাচ্ছি। যেহেতু মাইনাস ছাড়িয়ে আমরা কোন দিকে এসেছি? প্লাসে এসেছি। তাই এখানে কি হবে? প্লাস ই পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি পাবে। আশা করি এটা বুঝতে পারছি আমরা। আরেকবার লিখি আমি এখানে। এই পয়েন্ট পর্যন্ত কি ছিল? 0 ছিল। এরপরে আমরা মাইনাস পর্যন্ত এসেছি এবং মাইনাস থেকে যেহেতু প্লাসে পৌঁছাচ্ছি, তাই এখানে কি হবে? প্লাস ই পরিমাণ ভোল্টেজ আপগ্রেড হবে। ই পরিমাণ ভোল্টেজ বৃদ্ধি পাবে। এরপর যেহেতু আমরা রোধ দিয়ে যাচ্ছি, তাই আমাদের কি হবে? এখানে ভোল্টেজ কিছুটা ড্রপ খাবে। তাহলে ভোল্টেজ কতটুকু ড্রপ খায়? I ইনটু R পরিমাণ। সো এখানে ভোল্টেজ হয়ে যাবে কত? আগে ছিল E, ড্রপ খেয়েছে I ইনটু R পরিমাণ। তাই আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা হয়ে যাবে E মাইনাস IR। সো এখানেও আমাদের ভোল্টেজটা কত হবে? E মাইনাস IR। আর এখানের যে ভোল্টেজ আর এখানের যে ভোল্টেজ, এই দুইটা কিন্তু কি? পরস্পর সমান। সো এখন আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে E মাইনাস IR এটা সমান হবে এতটুকুর ভোল্টেজ। সো এতটুকুর ভোল্টেজ আসলে কত হয়? আমরা জানি এতটুকুর ভোল্টেজ হয় একক দৈর্ঘ্যের ভোল্টেজ ইনটু সেটার দৈর্ঘ্য, দ্যাট ইজ L2। সো এখন এখানে যদি I এর ভ্যালু বসাই, তাহলে E মাইনাস এখানে আসবে E, উপরে আসে একটা R, নিচে আছে R প্লাস R, এটা ইকুয়ালস টু ল্যামডা ইনটু L2। সো এখন আমাদের যেটা করতে হয় সেটা হলো এই দুটো ইকুয়েশনকে একটু ম্যানিপুলেট করতে হয় এবং ম্যানিপুলেট করার পর ফাইনালি আমরা একটা রেজাল্ট পাই। যে ফর্মুলাটা হয় অনেকটা এরকম যে আমাদের R এটা ইকুয়ালস টু হবে L1 ডিভাইডেড বাই L2 মাইনাস 1 ইনটু R, যেখানে Rটা হলো এই যে আমাদের নোন যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা। তাহলে ওই নোন রেজিস্ট্যান্সের মাধ্যমে আর দুইটা লেন্থ যেগুলো আমরা চোখের দেখায় ক্যালকুলেট করতে পারবো, সেগুলোর মাধ্যমে আমরা ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা হিসাব করে ফেলতে পারলাম। সো এই জিনিসটা আমাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ প্র্যাকটিক্যাল অঙ্ক এবং এমসিকিউতে মাঝে মাঝে এই শর্তটা আমাদের দিয়ে দেয় বা সূত্রটা আমাদের সরাসরি জিজ্ঞেস করে। সো এটাই ছিল আমাদের পোটেনশিওমিটার। এখন পোটেনশিওমিটারের পরে কেভিএল, কেসিএল নামে ২ টা সূত্র কিন্তু থাকে। তবে কেভিএল, কেসিএলটা আসলে সূত্র আকারে মনে না রেখে আমাদের অঙ্ক দিয়ে মনে রাখা উচিত। তো আমরা যেটা করব সেটা হলো এই যে এই কর্নারে কোথাও আমি কেভিএল এর একটা অঙ্ক দিয়ে দিব। সেই অঙ্কটা আমরা একটু দেখে নিব। তাহলে সেখান থেকে আমরা কেভিএল আর কেসিএল সম্পর্কে একটা আইডিয়া নিয়ে ফেলতে পারবো। তাহলে ওইটারও আমাদের রিভিশন হয়ে যাবে। ওকে? সো চলতরি চ্যাপ্টারে আমাদের মোটামুটি সবকিছুই কমপ্লিট করা হয়েছে। যদি আমরা সময় পাই, একটা চ্যাপ্টার পড়ার পরে এই রিভিশনের ভিডিওগুলো একবার দেখে নিব। তাহলে আমাদের জন্য পুরো চ্যাপ্টারটা একটু মাথায় রাখা সুবিধা হবে।